আসসালামু আলাইকুম, অ্যালেক্স মেরি সলিউশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি রাগিব আঞ্জুম খান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ার। তো আজকে আমাদের টপিক অষ্টম অধ্যায় মানব শারীরতত্ত্ব সমন্বয় এবং নিয়ন্ত্রণ, নার্ভের চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কঠিন, তো আমি সহজ করেই পড়ানোর চেষ্টা করব। আর আজকে মেনলি আজমল স্যার পড়াবো, আর সাথে সাথে আলিম স্যার ইনফরমেশনগুলো কভার করে দেওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করি। তো প্রথমে এখান থেকে আমাদের কি পড়তে হবে, যেমন মানে উদ্দীপনা আর সংবেদনার জিনিসটা বলছে আর কি। এটা এখান থেকে রিডিং দিলেই হবে, এত বেশি কিছু নাই। আর এখান থেকে পড়তে হবে যে প্রাণী দেহে তোমার দুটি সমন্বয়কারী তন্ত্র রয়েছে। একটি হচ্ছে তোমার ভৌত সমন্বয়তন্ত্র, যা স্নায়ুতন্ত্রের মাধ্যমে ঘটে, আর এটা হচ্ছে রাসায়নিক সমন্বয়তন্ত্র, যা অন্তঃকরা তন্ত্রের মাধ্যমে ঘটে বা হরমোনাল সিস্টেমের মাধ্যমে ঘটে থাকে। ঠিক আছে, তো এখান থেকে প্রথম স্লাইড থেকে এতটুকুই। পরে আমরা নেক্সট স্লাইডে যাই। পরে এখান থেকে স্নায়বিক সমন্বয় থেকে মানে শুরু হয়েছে। তো এখান থেকে আমরা কি পড়বো, স্নায়বিক সমন্বয় থেকে। এখান থেকেও আর কি মেনলি রিডিং দেব, কিন্তু এই স্নায়ুতন্ত্রর নার্ভগুলো আর কি তোমার কোথা থেকে উৎপত্তি লাভ করে, এই যে ভ্রূণীয় অ্যাক্টোডার্ম থেকে উৎপত্তি লাভ করে, এটা পড়তে হবে। ভ্রূণীয় অ্যাক্টোডার্ম থেকে, ঠিক আছে। আর স্নায়ুতন্ত্রের কাজ, এটা রিডিং দিবা। এখান থেকে দেখো, উদ্দীপনায় সাড়া প্রদান করে, কাজের মধ্যে সমন্বয় সাধন করে, দেহের সাম্যাবস্থা বজায় রাখে, আর সংবিধি অঙ্গসমূহ কার্যকর রাখে, তথ্য সংরক্ষণ করে, বিভিন্ন কাজের সাথে সম্পর্কিত হওয়া, এটা আরেকটা কাজ। তো দেখো, তো এখানে স্নায়ুতন্ত্রের কাজের মধ্যে একটা কমন বিষয় কি, স্নায়ুতন্ত্র শুরু হয়েছে তোমার দন্তাস্ব দিয়ে। এই কাজগুলোর মধ্যেও দেখো দন্তাস্ব আছে। দেখো, এই যে সারা দন্তাস্ব, সমন্বয় দন্তাস্ব, সাম্যাবস্থা দন্তাস্ব, সংবিধি দন্তাস্ব, সংরক্ষণ দন্তাস্ব, এবং সম্পর্কিত হওয়া, যে সম্পর্কিত, এটাও দন্তাস্ব দিয়ে। তো স্নায়ুতন্ত্রের কাজ মনে রাখার একটা সহজ টেকনিক কি, মানে দন্তাস্ব থাকবে, আর একবার রিডিং পড়লে এটা তুমি মনে থাকবে, এমনিই মনে থাকবে। সমন্বয়, সাম্যাবস্থা, নিয়ন্ত্রণ, সাড়া প্রদান, এগুলো এমনিই মনে থাকবে। সাম্যাবস্থার মধ্যে কি বলছে, দেহের সেন্সরি এবং মোটর অঙ্গসমূহের কাজের মধ্যে সমন্বয়। একটা হচ্ছে সেন্সরি, যেমন সেন্সরি কি জিনিস, হাতে একটা মশা বসছে, আমরা সেটা অনুভব করতে পারতেছি, ঠিক আছে, সেটা হচ্ছে সেন্সরি। আবার হাতে মশা বসছে, তুমি তো আর চুপ করে বসে থাকবা না, তুমি একটা মশাকে মারতে চেষ্টা করবা, সেটা হচ্ছে মোটর। তো এই দুই কাজের মধ্যে সমন্বয় কে সৃষ্টি করতেছে, যেমন সেন্সরি হচ্ছে তোমার পেরিফেরি থেকে, হাতে যে মশা পড়ছে ওই সেন্সেশনটা তোমার কোথায় নিয়ে যাচ্ছে, হাতের ওইখানে কি সেন্সেশন অনুভব হচ্ছে, বসছে ওখানে মশা, কিন্তু সেন্সেশন হচ্ছে তোমার কেন্দ্রীয় মস্তিষ্কে, ঠিক আছে, ওখান থেকে নিয়ে যাইতেছে। আবার মস্তিষ্ক থেকে তোমার একটা, ওই যে হাত যে নাড়ায় মশা মারতে যাচ্ছ, ওইটাও তোমার একটা নির্দেশ প্রদান করতেছে। ওইটাও কে দিচ্ছে, হাত নিজে দিচ্ছে না, মস্তিষ্ক নিজে দিচ্ছে, হাত সেই অনুযায়ী কাজ করতেছে। সো এটা মানে কি, স্নায়ুতন্ত্র কি করতেছে, দুইটার সেন্সরি এবং মোটর অঞ্চলের কাজের মধ্যে তোমার সমন্বয় সাধন করতেছে, ঠিক আছে, এটাই বোঝাইতে চাইছে। আবার সংরক্ষণ কি, যেমন হচ্ছে বিভিন্ন তথ্য সংরক্ষণের মাধ্যমে, যেমন আমরা কি বিভিন্ন জিনিস মনে রাখি, যেমন এই যে তোমরা এখন পড়াগুলা মনে রাখতেছো না, তো এইগুলাই আর কি। আর এখান থেকে তোমার স্নায়ুতন্ত্রের গঠন থেকে তোমরা আসো। এখান থেকে স্নায়ুতন্ত্রের গঠন থেকে আমাদের কি পড়তে হবে, যে যেমন বলছে যে স্নায়ুতন্ত্রের গাঠনিক একক তোমার দু ধরনের, কি নিউরন এবং নিউরোগ্লিয়া, ঠিক আছে। নিউরন এবং নিউরোগ্লিয়া এই দু ধরনের গাঠনিক নিউরন নিয়ে আগে আমরা পড়বো, তারপরে হচ্ছে নিউরোগ্লিয়া নিয়ে আমরা পড়বো। নিউরনের কথা কি বলছে, মানুষের স্নায়বিক সমন্বয়ের প্রধান সমন্বয়কারী স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকর এককে নিউরন বলা হয়। নিউরনের সংজ্ঞাটা একটু পড়বা। দুটি প্রধান অংশ নিয়ে নিউরন গঠিত, একটা হচ্ছে কোষ দেহ আর একটা হচ্ছে সোমা এবং প্রলম্বিত অংশ, ঠিক আছে। কোষ দেহ, সোমা এবং প্রলম্বিত অংশ, অনেক জায়গায় তিনটা অংশ দেওয়া আছে, আগে হয়তো বা তোমরা পড়ে আসছো, কিন্তু এখন পড়তেছে দুইটা, ঠিক আছে, যেমন কোষ দেহ আর হচ্ছে সোমা এবং প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশের মধ্যে দুইটা অংশ আছে, ডেনড্রাইট এবং অ্যাক্সন। তোমরা এটা সহ আর কি তিনটা পড়ছিলা, এখন দুইটাই পড়ো। প্রধান অংশ দুইটা, কোষ দেহ এবং প্রলম্বিত অংশ বা নিউরাইট। নিউরাইটের মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে ডেনড্রাইট এবং অ্যাক্সন,
ঠিক আছে। এখন কোষদেহের মধ্যে কি পড়তে হবে, এটি নিউরনের মুখ্য অংশ, তাই না? এটি আমরা নিউরনের কোষদেহ আমরা জানি নিউরনের মুখ্য অংশ, গোল, ডিম্বাকার, নক্ষত্রাকার এগুলোর মতো হতে পারে। কোষদেহের ব্যাস 5 থেকে 120, এটা পড়লেও হবে না পড়লেও হবে। কিন্তু এই যে কোষদেহ কী নিয়ে গঠিত, 3টি অংশ নিয়ে গঠিত। কী 3টি অংশ? প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, এই 3টা পড়তে হবে। তারপর নিচে মানে বলবে কি যে নিচের কোনটির নিয়ে কোষদেহ গঠিত হয় না, বা নিচের কোনটি কোষদেহের অংশ নয়, এভাবে বলবে। প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস দিয়ে দিবে, আরেকটা যে কোনো একটা দিয়ে দিবে, সেটা হবে আনসার। সাইটোপ্লাজমে প্রচুর অমসৃণ এন্ডোপ্লাজম রেটিকুলাম এবং মুক্ত পলিরাইবোজোম নিয়ে নিসল দানা গঠন করে, ঠিক আছে। এছাড়া এতে বহু সংখ্যক মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু, গুচ্ছবদ্ধ নিউরোফিলামেন্ট সহ অন্যান্য দ্রব্য থাকে। রিডিং দিলেই হবে, কিন্তু নিসল দানা থাকে, এটার জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। নিসল দানা কোথায় থাকতেছে? আমাদের কোষ দেহে থাকতেছে, এভাবে প্রশ্নটা আসে। আর প্রলম্বিত অংশ কয় ধরনের? 2 ধরনের, ডেনড্রাইট এবং অ্যাক্সন। তো এখান থেকে আমরা কি পড়বো? ডেনড্রাইট এখান থেকে বলছে যে কোষদেহের চারদিকে সৃষ্ট তোমার ক্ষুদ্র প্রলম্বিত অংশকে তোমার ডেনড্রাইট বলা হয়। এগুলো উদ্দীপনা গ্রহণ করে কোষদেহে পৌঁছে দেয়, ঠিক আছে। ডেনড্রাইটগুলো কী করতেছে? উদ্দীপনা এক জায়গা থেকে গ্রহণ করতেছে আর কোষদেহেতে পৌঁছায় দিচ্ছে, এটাই হচ্ছে ওর কাজ, ডেনড্রাইটের কাজ। যেমন হচ্ছে এই যে কোষদেহের চারদিকে সৃষ্ট শাখান্বিত ক্ষুদ্র প্রলম্বিত অংশকে, এই যে প্রলম্বিত অংশ মানে কি, মানে মূল অংশের সাথে যেগুলো লাগানো যে কোনো অংশ এই হচ্ছে তোমার প্রলম্বিত অংশ বলা হয়। এগুলো উদ্দীপনা গ্রহণ করে কোষ দেহে পৌঁছে দেয়। এবং ডেনড্রাইটের মধ্যে রাইবোজোম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউরোফিলামেন্ট এগুলো একটু পড়তে হবে, ঠিক আছে। যে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো নিউরোফিলামেন্ট। আর ডেনড্রাইটে হচ্ছে তোমার নিসল দানা থাকে, এটা আলিম স্যারের বইতে বলা আছে, তুমি আপনার পড়তেও পারো নাও পড়তে পারো। আর অ্যাকশন কি বলছে? অ্যাকশন হচ্ছে কোষ দেহের নিসল দানাযুক্ত এলাকা থেকে যে দীর্ঘাকার নিউরাইট উৎপন্ন হয় তাকে অ্যাকশন বলা হয়। অ্যাকশনের মধ্যে মাইক্রোটিউবিউল, নিউরোফিলামেন্ট, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম ইত্যাদি অঙ্গাণু থাকে, ঠিক আছে। অ্যাকশনের মধ্যে কী কী থাকে? এই যে মাইক্রোটিউবিউল, নিউরোফিলামেন্ট, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম ইত্যাদি অঙ্গাণু থাকতেছে, এটাও পড়তে হবে। কী কী অঙ্গাণু থাকে বলবে যে নিচের কোন অঙ্গাণুটি অ্যাকশনে থাকে না, এভাবে বলবে, ঠিক আছে। আবার এই যে দেখো ডেনড্রাইটের মধ্যে রাইবোজোম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউরোফিলামেন্ট, তো একই কথা আর কি। দেখো তো এই যে এখানে লাইসোজোম কথা বলছিল, ওখানে আবার রাইবোজোম আছে, কিন্তু মাইক্রোটিউবিউল হচ্ছে তোমার এই জায়গায় আছে, ওই জায়গায় নেই। নিউরোফিলামেন্ট তোমার অ্যাকশনে আছে, ওইখানে নেই, ঠিক আছে। আবার মাইটোকন্ড্রিয়া আছে, এখানে যে মাইটোকন্ড্রিয়া থাকে এটা একটু পড়তে হবে। আর একজন একটি বা দুটি আবরণ দিয়ে আবৃত থাকে, এর নাম হচ্ছে স্নায়ুতন্তু। যে আবরণ দিয়ে আবৃত থাকে তাকে বলা হয় স্নায়ুতন্তু। চাপা সোয়ান কোষ থাকে কোথায়? একজনে থাকে, এটা পড়তে হবে। নিউরোলেমা একটি আবরণ দিয়ে একজন আবৃত থাকে। নিউরোলেমার আবরণ দিয়ে কি আবৃত থাকতেছে? মানে একজন আবৃত থাকতেছে। একজন এবং নিউরোলেমার মধ্যবর্তী স্থানে অবস্থিত প্রোটিন এবং ফ্যাট নির্মিত দ্বিতীয় আবরণের নাম হচ্ছে মাইলিন শীট। তাহলে হচ্ছে নিউরোলেমার মধ্যবর্তী স্থানে অবস্থিত আবরণীর নামটা কি? আবরণীর নাম হচ্ছে মাইলিন শীট। তার মানে মাইলিন শীট তো হচ্ছে তোমার একজনেই থাকতেছে, যেহেতু একজনের মধ্যেই বলছে। বিভিন্ন স্থানে নিউরোলেমা একজনের প্রত্যক্ষ সংস্পর্শে চলে আসে, সেখানে হচ্ছে মাইলিন শীট থাকে না। তাহলে কোথায় মাইলিন শীট থাকে না? এই র্যানভিয়ার পর্বতে তোমার মাইলিন শীট থাকতেছে না, এটা খুবই ইম্পর্টেন্ট, যে দাগায় রাখো। র্যানভিয়ার পর্বতে তোমার মাইলিন শীট থাকে না, র্যানভিয়ার পর্বতে তোমার মাইলিন শীট থাকে না। অনেক সময় একজনের পার্শ্বদেশ থেকে যে শাখা বের হয় সেটাকে বলা হয় কোলেটারাল শাখা, ওটা পড়ার দরকার নেই। কোলেটারাল শাখাকে বলা হয় তোমার এই যে টেলোডেন্ড্রিয়া, ওটা আর কি অ্যাকশনের শেষ প্রান্তে যেগুলো মানে ক্ষুদ্র শাখা সৃষ্টি হয় সেগুলো আর কি তোমার টেলোডেন্ড্রিয়া, ওটা একটু পৈরো এক বচনে একে টেলোডেন্ড্রিয়ন বলা হয়। টেলোডেন্ড্রিয়ার শেষ প্রান্তের স্ফীত অংশের নাম হচ্ছে সিনাপটিক নক, এটা করতে হবে। শেষ প্রান্তের স্ফীত অংশের নাম, যে স্ফীত অংশ যেটা সেটাই তো নব বা টিউবের মতো দেখা যায়, সেটাই আর কি। তারপরে আসো সমস্ত দীর্ঘ স্নায়ুতন্তু গুচ্ছকে বা স্নায়ু বলা হয়। সমস্ত দীর্ঘ, আচ্ছা এটা দরকার নেই। প্রলম্বিত অংশের এখানে নিউরনের তোমার প্রকারভেদ বলছে। নিউরনকে নিম্নোক্তভাবে প্রকারভেদ করা যায়, যেমন হচ্ছে প্রলম্বিত অংশের সংখ্যা, তারপরে কাজের সংখ্যা, তারপরে সংবেদন পরিবহন, এটা রিডিং দিবা। প্রলম্বিত অংশের বা প্রবর্তকের সংখ্যার উপর ভিত্তি করে নিউরন 5 ধরনের। কি কি? যেমন হচ্ছে ইউনিপোলার, বাইপোলার,
তারপরে সিউডো ইউনিপোলার, মাল্টিপোলার, অ্যাপোলার, ঠিক আছে। ইউনিপোলার মানে কি, ইউনি মানে কি একটা, সেজন্য যে এক মেরুযুক্ত, বাই মানে দুইটা, সেজন্য দ্বিমেরুযুক্ত, ঠিক আছে। আবার আছে তোমার সিউডো ইউনিপোলার, ওটা পরের পৃষ্ঠায় আছে, আমরা পরের পেজে পড়বো, আগে এটা পড়ে নিই। ইউনিপোলার যেটার কথা বলছে, যেমন এটা লাগে হচ্ছে তোমার ভ্রূণের, এখানে বলছে না মেরুদণ্ডী প্রাণীর প্রান্তীয় স্নায়ুতন্ত্রে, কিন্তু এখানে ইউনিপোলার কিন্তু ভ্রূণেও থাকে, সরি বাইপোলার হচ্ছে তোমার ভ্রূণে থাকে, কিন্তু ইউনিপোলারে প্রান্তীয় স্নায়ুতন্ত্রে ইউনিপোলার নিউরন থাকে, প্রান্তীয় স্নায়ুতন্ত্রে এই ইউনিপোলার নিউরনটা থাকতেছে, ঠিক আছে। যেমন হচ্ছে তোমার স্পাইনাল কর্ড আর বর্ধনশীল স্নায়ুকোষ, এরকম আর কি। হ্যাঁ, বাইপোলার বা দ্বিমেরুযুক্ত নিউরন হচ্ছে কোষদেহ থেকে সৃষ্ট প্রলম্বিত অংশের সংখ্যা হচ্ছে তোমার দুইটি একটি, আচ্ছা ঠিক আছে। মানব ভ্রূণের স্নায়ুতন্ত্রের সব কোষই হচ্ছে বাইপোলার, মানব ভ্রূণ, ঠিক আছে, বাইপোলার ভ্রূণ, এটা অনেক ইম্পর্টেন্ট। ভ্রূণ যে তোমার বাইপোলার, এটা খুবই ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। সো স্টার মার্ক দিয়ে রাখো। বাইপোলারে আরও কিছু, যেমন নেক্সট স্লাইডে গেলে দেখতে পাবা এই যে রেটিনা, ককলিয়া, নাকে এ ধরনের নিউরন পাওয়া যায়। কোন ধরনের নিউরন পাওয়া যায়? বাইপোলার নিউরন পাওয়া যায়, ঠিক আছে। এখান থেকে ওই রেটিনা, ককলিয়া, নাক এটা পড়তে হবে। এটা কিভাবে মনে রাখবা? এটা মনে রাখবা করোনা দিয়ে, যেমন এই যে করোনা, এই যে ককলিয়ার ক থেকে আসবে করোনার ক, রেটিনার রে থেকে রো, আর না থেকে আসবে নাকে থেকে আসবে এই যে দেখো ক রো না, করোনা দিয়ে মনে রাখবা, রেটিনা, ককলিয়া, নাক, বাইপোলার নিউরন, করোনা। তারপরে আর ভ্রূণ, আর সিউডো ইউনিপোলার থেকে কি আসবে? ছদ্মমেরুযুক্ত নিউরন। এটা হচ্ছে সিউডো ইউনিপোলার, যেটা হচ্ছে তোমার দেখতে লাগবে হচ্ছে তোমার বাইপোলার, কিন্তু এটা আসলে ইউনিপোলার, এরকম আর কি। দেখতে ইউনিপোলার হলে এগুলো হচ্ছে বাইপোলার, সরি মানে উল্টা বললাম আর কি। স্পাইনাল গ্যাংলিয়া এবং কর্টিক্স স্নায়ুর গ্যাংলিয়ায় এই ধরনের নিউরন অবস্থিত, স্পাইনাল গ্যাংলিয়া এবং কর্টিক্স স্নায়ুর গ্যাংলিয়াতে এই ধরনের নিউরন অবস্থিত, ঠিক আছে। এটাও ইম্পর্টেন্ট। তার মানে কি, আমাকে একটা কমন জিনিস কি, গ্যাংলিয়া যেখানে আসতেছে সেখানে সিউডো ইউনিপোলার আসতেছে, ঠিক আছে। তার মানে গ্যাংলিয়া দিয়ে মনে রাখবা। আর মাল্টিপোলার কোথায় আসতেছে? স্তন্যপায়ী মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডে, ঠিক আছে। যেটা বড় যেটা জিনিসগুলো, সেগুলো হচ্ছে মাল্টিপোলার, ঠিক আছে। বড় জিনিসগুলো, ভাস্ট অর্গান, নিউরাস অর্গান যেগুলো, সেগুলোতে হচ্ছে তোমার মাল্টিপোলার নিউরন। আর অ্যাপোরাল বা মেরুহীন নিউরন, ঠিক আছে, যে সেগুলো কোথায় পাইতেছি আমরা? সেরেব্রাল হেমিস্ফিয়ারের বহিস্তরে আর চোখের রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়ার স্তরে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাইতেছি? এখান থেকে আমরা কমন জিনিস পাইতেছি স্তর। কোনো যদি স্তর লেখা থাকে সেটা হচ্ছে তোমার অ্যাপোলার নিউরন। যেমন এটা হচ্ছে বহিস্তর লিখছে, এখানে হচ্ছে নিউক্লিয়ার স্তর লিখছে। এইভাবে মনে রাখতে হবে। মানে নিজেই নেমোনিক বা কিভাবে মনে রাখা যায় সেই টেকনিক নিজেই একটু বের করে নিতে হবে, ঠিক আছে। তারপরে আমি কি দিয়ে মনে রাখছিলাম, আমার কিন্তু মনে নাই, আমার কিন্তু এই স্তর দিয়ে কমন জিনিস পেয়ে গেছি, আমি কিন্তু সেটা দিয়েই বলে দিচ্ছি, ওকে। তারপরে আসো, তাহলে মাল্টিপোলার কি? মাল্টিপোলার ভাস্ট অর্গান কি? একটা হচ্ছে মস্তিষ্ক, আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড। আর সিউডো ইউনিপোলার কি? গ্যাংলিয়া। আর বাইপোলার কি? করোনা। আর ইউনিপোলার কি? ইউনিপোলার হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্রে। তো মনে থাকার কথা সবার, ঠিক আছে। কয়েকবার রিডিং দিলেই মনে হয়ে যাবে। তো এখান থেকে তোমার কাজের প্রকৃতি অনুসারে নিউরন হচ্ছে তোমার 3 ধরনের বলা আছে। কি যেমন সংবেদী, সংজ্ঞাবাহ বা সেন্সরি, তারপরে চেষ্টীয় বা আজ্ঞাবাহ মোটর, মিশ্র বা সমন্বয়ক হচ্ছে অ্যাডজাস্টার। তো এখান থেকে আমি কিছু নাম্বার লিখে দিচ্ছি, ওগুলো লেখো। যেমন হচ্ছে চেষ্টীয়, আজ্ঞাবাহ বা মোটরের ক্ষেত্রে তোমার কর্টিক্স স্নায়ুর নাম্বার হচ্ছে 3, 4, 6, 11, 12, 3, 4, 6, 11, 12 এইগুলো লেখো, পরে কি বুঝতে পারবে। এগুলো হচ্ছে কর্টিক্স স্নায়ুর নাম্বার, হ্যাঁ, এটা কিন্তু লাগবে, খুবই ইম্পর্টেন্ট। তারপরে সেন্সরি ক্ষেত্রে কি? সেন্সরি ক্ষেত্রে 128, মানে 1, 2, 8, ঠিক আছে। আর হচ্ছে মিশ্র বা সমন্বয়কের ক্ষেত্রে কি? মিশ্র বা সমন্বয়ক হচ্ছে তোমার 5, 7, 9, 10, 5, 7, 9, 10, ঠিক আছে। এখান থেকে কোনটা মনে রাখবা? এই সংবিধিতে তো মনে রাখতেই হবে, কারণ এখানে এটা কম আছে, 128, 3টা মাত্র আছে, 128 এমনি মনে থাকবে।
আর মিশ্র বা সমন্বয়কে এটা মনে রাখবা 57,910, ঠিক আছে, এটা মনে রাখবা। আর যে বাকিগুলো আছে সেগুলো কি, সেগুলো হচ্ছে তোমার চেষ্টীয় বা মোটর যেগুলো সেগুলো। তো সংবিধিটা মনে রাখবা, সেঞ্চুরি মনে রাখবা, মিশ্র বা সমন্বয়কটা মনে রাখবা, তাহলেই। আর বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে তোমার 1 থেকে 12 যেগুলো থাকবে সেগুলো হচ্ছে তোমার মোটরের মধ্যে বা চেষ্টির মধ্যে। ওকে, এটা আর কি সংবিধি যেটা আজ্ঞা বহন করে নিয়ে আসে স্নায়ুতন্ত্রে আসে সেটা হচ্ছে তোমার সংবিধি বা সেঞ্চুরি। আর মোটর যেটা হচ্ছে তোমার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে বিভিন্ন অঙ্গে পরিবহন করে নিয়ে যায়। একটু আগেই বলে আসলাম তাই না, কাজের মধ্যে বলে আসছি। সংবেদন পরিবহনের দিক অনুসারে নিউরন 3 ধরনের, কি কি? অন্তর্মুখী, একটা বহির্মুখী, আর একটা হচ্ছে আন্তঃনিউরন, ঠিক আছে। এটা একটু রিডিং দিলেই হয়ে যাবে। অন্তর্মুখী বুঝতেছো না, এই একই কথাই বলছে আর কি, এই কাজের প্রকৃতি অনুসারে আর সংবেদন পরিবহনের দিক অনুসারে একই কথাই বলছে। দেখো পয়লা দেখো এমনি বুঝে যাবে। আর হচ্ছে নিউরোগ্লিয়া, যেটা নিউরোগ্লিয়া কি বলছে, নিউরন যে যোজক টিস্যুর উপর ভিতর সুরক্ষিত থাকে তাকে বলা হয় নিউরোগ্লিয়া। নিউরন যে যোজক টিস্যুর ভেতর সুরক্ষিত থাকে তাকে বলা হয় নিউরোগ্লিয়া। নিউরন এবং নিউরোগ্লিয়া এই দুইটা মিলিয়ে কিন্তু স্নায়ুতন্ত্র গঠিত। আর আকার আয়তন সংখ্যার উপর ভিত্তি করে এখানে 3 ভাগে বলছে, কিন্তু আসলে কিন্তু 4 ভাগে, ঠিক আছে। এখানে কয়টা দেওয়া আছে, এখানে হচ্ছে তোমার অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া না, আরেকটা আছে সেটা হচ্ছে এপেন্ডাইমা। ইপেনডাইমা মানে আর কি 4টা, ঠিক আছে। এখানে ভুল দেওয়া আছে। এখানে আসো, অ্যাস্ট্রোসাইট, এই কোষগুলো তারকাকৃতির। অ্যাস্ট্রোসাইট অ্যাস্টার, তারার মতো, ঠিক আছে, অ্যাস্টার তারার মতো, এমনি এমনি মনে থাকবে, তারকাকৃতির পৈরো কেন্দ্র থেকে বিচ্ছুরিত। ওই যে বললাম না, অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত অসংখ্য সাইটোপ্লাজমিক অভিক্ষেপ, যদি অভিক্ষেপগুলো এরা হচ্ছে নিউরনে পুষ্টি সরবরাহ করে থাকে, কাজটা পড়তে হবে, ঠিক আছে। এরা নিউরনে পুষ্টি সরবরাহ করে থাকে, কাজটা পড়তে হবে। তারপরে অলিগোডেন্ড্রোসাইট আসে। অলিগোডেন্ড্রোসাইট কি হচ্ছে, মাইলিনের আবরণ তৈরি করতেছে। মাইলিনের আবরণ কোথায় পড়ছিলাম আমরা, একজনে পড়ছিলাম তাই না। তাহলে মাইলিনের আবরণ কে তৈরি, অলিগোডেন্ড্রোসাইটটা তৈরি করতেছে। তারপরে মাইক্রোগ্লিয়া, এগুলো হচ্ছে অনেক ক্ষুদ্র কোষ, মাইক্রো মানে এটা অনেক ক্ষুদ্র, আর মাইক্রো এগুলো কি করতেছে, এগুলো গতিশীল এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করতেছে কে, মাইক্রোগ্লিয়া, মানে ফ্যাগোসাইটোসিস করতেছে বা জীবাণু মানে প্রতিরক্ষায় সাহায্য করতেছে। আর ইপেনডাইমা থেকে আসো। ইপেনডাইমা কি করে, ইপেনডাইমা হচ্ছে সিএসএফ ক্ষরণ করে, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড ক্ষরণ করে, সিএসএফ ক্ষরণ করতেছে। ওকে, এটুক পড়লেই হয়ে যাচ্ছে। আর মাইক্রোগ্লিয়াকে বলা হয় তোমার মস্তিষ্কের ম্যাক্রোফেজ। এটা ম্যাক্রোফেজ কেন বলা হয় বলো তো, ওই যে ফ্যাগোসাইটোসিস আমরা পড়ে আসছি, কিন্তু ওই যে কোন চ্যাপ্টারে পড়লাম আমরা, বৃক্কের নাকি ম্যাক্রোফেজের একটা আলাদা, ওই যে সরি আমাদের ইমিউন সিস্টেমের অধ্যায় আমরা পড়ে আসছি, হ্যাঁ মনে পড়ছে আমার এখন। ইমিউন সিস্টেমের অধ্যায় যারা ক্লাসটা করে নাই তারা দেখে আসো। মস্তিষ্কের ম্যাক্রোফেজকে মাইক্রোগ্লিয়া বলা হয়, এটা কিন্তু ওখানে বলা ছিল, ঠিক আছে। তো মস্তিষ্কের ম্যাক্রোফেজকে মাইক্রোগ্লিয়া বলা হয়, এখান থেকে আরেকবার পড়ে রাখো। ইপেনডাইমা থেকে সিএসএফ ক্ষরণ হয়, এটা খুবই মানে ইম্পর্টেন্ট এমসিকিউ হিসাবে আসে। তো এই স্লাইড থেকে এতটুকুই পড়লেই হয়ে যাবে। নেক্সট স্লাইডে আসো। সিনাপসের কথাও কি বলছে, সিনাপস হচ্ছে কি, বুঝতে মানে একটা নিউরনের এক প্রান্তের সাথে আরেকটা নিউরনের আরেক প্রান্তের যে সংযোগ, সেটাই হচ্ছে তোমার সিনাপস, তাই না, আমরা সবাই জানি। যেমন হচ্ছে তোমার সিনাপস কাকে বলে সেটা একটু পড়ো। আর এখান থেকে আসো, উদ্দীপনা সিনাপসের মাধ্যমে কেবল একদিকে, এটা তো সবাই জানি। আর হচ্ছে তো প্রতিটি অ্যাকশন শাখা, আচ্ছা দরকার নেই, ওটা সিনাপটিক টার্মিনাল বলা হয়। এখানে আসে দুটি নিউরনকে পৃথককারী অংশ হচ্ছে সিনাপটিক ক্লেফট বা সিনাপটিক ফাটল। দুটি নিউরনকে পৃথককারী অংশ হচ্ছে কত ন্যানোমিটার, 20 থেকে 30 ন্যানোমিটার। এটা খুবই ইম্পর্টেন্ট। আর এই দুটি নিউরনের পৃথককারী অংশকে যে সিনাপটিক ক্লেফট বলা হয় সেটাও খুবই ইম্পর্টেন্ট। আর এই যে কী বলছে, আর এখান থেকে হচ্ছে পোস্টসিনাপটিক প্রিসিনাপটিক, ওটা এমনি পড়লেই হবে। সিনাপস 2 ধরনের, যেমন হচ্ছে কি বৈদ্যুতিক এবং রাসায়নিক, ঠিক আছে। সিনাপস 2 ধরনের, বৈদ্যুতিক এবং রাসায়নিক। কি বলছে, নিউরনে যে সিনাপসের গ্যাপ জাংশনের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ এক নিউরন থেকে অন্য সরাসরি প্রবাহিত হতে পারে তাকে বৈদ্যুতিক সিনাপস বলা হয়। কোথায় বৈদ্যুতিক সিনাপস পাওয়া যায়, হৃৎপিণ্ড এবং মস্তিষ্কে বৈদ্যুতিক সিনাপস পাওয়া যায়, ঠিক আছে। আর সিনাপসের মাত্রা, তাহলে এটাও ইম্পর্টেন্ট।
এটাও ইম্পর্টেন্ট। কোথায় বৈদ্যুতিক সিনাপস পাওয়া যায়? হৃৎপিণ্ড এবং মস্তিষ্কে। এখানে বলতে পারে হৃৎপিণ্ড ও লিভারে, মস্তিষ্ক ও কিডনিতে, এভাবে বলে দিতে তোমার হচ্ছে অপশন বানাইতে পারে। ঠিক আছে। সিনাপসের বেশিরভাগই হচ্ছে রাসায়নিক সিনাপস, যা নির্দিষ্ট কোষে তথ্য স্থানান্তরের জন্য প্রিসিনাপটিক নিউরন থেকে উৎপন্ন একটি নিউরোট্রান্সমিটারের মুক্তির উপর নির্ভর করে। সিনাপসের প্রকারভেদ। সিনাপস হচ্ছে 4 প্রকার: এক্সোসোমাটিক সিনাপস, এক্সোডেন্ড্রাইটিক সিনাপস, এক্সোএক্সোনিক সিনাপস এবং ডেন্ড্রোডেন্ড্রাইটিক সিনাপস। পরে নেবা, কিন্তু এখানে কমন কি দেখো তো, 3টাতে এক্সন আছে আর লাস্টটা 2টাই ডেন্ড্রন আছে। এটাই আর কি তোমার এক্সন। এক্সনের সাথে সোমা মানে কোষ দেখো, এক্সনের সাথে ডেন্ড্রন, এক্সনের সাথে এক্সন। আমরা মানে কয়টা অংশ পড়ছিলাম নিউরনের? 2টা। কি কি? একটা হচ্ছে তোমার কোষ দেহ, আর হচ্ছে আরেকটা হচ্ছে প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশের মধ্যে কি ছিল? একটা ছিল এক্সন আর একটা ছিল ডেন্ড্রন, তাই না? ডেন্ড্রন ছিল। তো এই এক্সনের সাথে সবার সিনাপস করতে পারে, আর ডেন্ড্রনের সাথে খালি ডেন্ড্রনেরই সিনাপস করতে পারে, আর একজন তো একজনের সাথেও করতে পারে। তো কি হবে? প্রথমটা, একজনের সাথে যদি কোষ দেহের সিনাপস ঘটে তাহলে হবে এক্সোসোমাটিক। একজনের সাথে একজনের নিজেরই যদি মানে সিনাপস ঘটে সেটা হবে এক্সোএক্সোনিক। আর একজনের সাথে যদি তোমার ডেন্ড্রনের সিনাপস ঘটে সেটা হবে এক্সোডেন্ড্রাইটিক। আর ডেন্ড্রনের সাথে যদি তোমার ডেন্ড্রনের নিজের সিনাপস ঘটে তাহলে হবে সেটা ডেন্ড্রোডেন্ড্রাইটিক। ওকে, এখানে বোঝা গেছে। আর সিনাপসের কাজের মধ্যে কি বলছে? নিউরন থেকে নিউরনে তথ্য স্থানান্তর করে, এটা আমরা সবাই জানি। কাজটা একটু পড়ে রাখো, অত বেশি কিছু মানে কঠিন না আর কি, এমনি পারবা আর কি, রিডিং পড়লেই পেরে যাবা এটা। আর নিউরন নিঃসৃত রাসায়নিক বস্তু, একটা হচ্ছে তোমার নিউরন থেকে কী কী নিঃসৃত হয়? নিউরোট্রান্সমিটার নিঃসৃত হচ্ছে। নিউরোট্রান্সমিটার হচ্ছে এক ধরনের রাসায়নিক বার্তাবাহক যা সিনাপসে প্রিসিনাপটিক নিউরন থেকে পোস্টসিনাপটিক নিউরনে তথ্য বহন করে নিয়ে যায়। কোথা থেকে কোথায়? প্রিসিনাপটিক নিউরন থেকে পোস্টসিনাপটিক নিউরনে এই রাসায়নিক বার্তাবাহকটা কি হচ্ছে? তথ্য বহন করে নিয়ে যাচ্ছে। তথ্য স্থানান্তরের প্রক্রিয়াকে বলা হয় নিউরোট্রান্সমিশন। এটা একটু পড়ো, এটা ইম্পর্টেন্ট আছে। বিশ্রামরত অবস্থায় প্রিসিনাপটিক নিউরন প্রত্যেক সিনাপটিক টার্মিনালে নিউরোট্রান্সমিটার সংশ্লেষ করে এবং এটিকে একাধিক ঝিল্লি দ্বারা প্রকোষ্ঠে আবদ্ধ করে। একে হচ্ছে সিনাপটিক ভেসিকল বলা হয়। তো সিনাপটিক ভেসিকল কী জিনিস? এটা বেসিক ক্লিয়ার করবা। সিনাপটিক ভেসিকল ইম্পর্টেন্ট আছে। নেক্সট স্লাইডে যাও। নিউরোট্রান্সমিটারের প্রকার বলছে। নিউরোট্রান্সমিটারের প্রকারের মধ্যে আর কি রাসায়নিক গঠনের ভিত্তি আছে, কার্যক্ষমতার ভিত্তিতে আছে, আর কি সবই পড়তে হবে। রিডিং পড়বা আর কি, এটা আর কি এমনি মনে থাকবে না। কি করবা? প্রতিদিনই একটু করে রিডিং পড়ার চেষ্টা করবা, তাহলেই আর কি তোমার মনে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখান থেকে দেখো, তারপরেও যেটা বেশি পড়তে হবে সেটা হচ্ছে তোমার এই যে দেখো অ্যামাইনো অ্যাসিডের কথা বলছে, তারপরে হচ্ছে বায়োজেনিক অ্যামাইনের কথা বলছে, ট্রেস অ্যামাইন্সের কথা বলছে, পেপটাইডস, পিউরিন, গ্যাস, এগুলো সবের কথাই বলছে। সবগুলো একটু করে পড়বা। ওকে, যেটা পড়তে বলছি সেগুলো পড়বা। আর এই যে তোমার অ্যাসিটাইল কোলাইনটা একটু পড়তে হবে। অ্যাসিটাইল কোলাইনটা হচ্ছে তোমার সবচেয়ে বেশি ব্যবহৃত নিউরোট্রান্সমিটার। লিখে রাখো এটা সবচেয়ে, এটা কি লেখা আছেই কি না, বই তো চেঞ্জ হয়েছে। সবচেয়ে বেশি ব্যবহৃত নিউরোট্রান্সমিটার, সবচেয়ে বেশি ব্যবহৃত নিউরোট্রান্সমিটার কোনটা? অ্যাসিটাইল কোলাইন। এটা একটু লিখে রাখো, ঠিক আছে? এখনও পড়তেছি আমরা অ্যাসিটাইল কোলাইন যে জিনিসটা না, এখনও পড়তেছি আমরা। তারপরে আসো একক আয়ন কি বলছে এখানে? একক আয়ন 10টা, এটা জিনিসটা আমি বুঝলাম না, পরে রাখো। কার্যক্ষমতার ভিত্তিতে নিউরোট্রান্সমিটারের শ্রেণীবিন্যাস নিম্নরূপ, যেমন উত্তেজক, বাধাদায়ক, তারপরে উত্তেজক এবং বাধাদায়ক। একটা হচ্ছে শুধু উত্তেজক, আরেকটা শুধু বাধাদায়ক, আরেকটা হচ্ছে উত্তেজক এবং বাধাদায়ক দুইটাই। এটা একটু পড়ার চেষ্টা করো। তারপরে আসো এই নিউরো হরমোনে কি বলছে, এগুলো সব রিডিং দিবা। হ্যাঁ,
আর নিউরো হরমোন কি বলছে, নিউরো হরমোন যখন কোনো রাসায়নিক দ্রব্য নিউরন থেকে নিঃসৃত হয়ে রক্তে প্রবেশ করে হরমোনের মতো কাজ করে তাকে বলা হয় নিউরো হরমোন। আচ্ছা, রিডিং দিলেই হবে। নিউরো সিক্রেশন, ওই নিউরন থেকে উৎপন্ন নিঃসৃত হয়ে বহিঃকোষীয় তরল বা নির্দিষ্ট অঙ্গে মুক্ত হয় নিউরো। আচ্ছা, ওইটাও দরকার নাই। সিনাপসের মাধ্যমে উদ্দীপনা পরিবহন, কিভাবে উদ্দীপনা পরিবহন ঘটে, এটা তো সৃজনশীলের জন্য খুব মানে পুরাটাই ইম্পর্টেন্ট ছিল। আর কিন্তু এখন তো আমরা মেডিকেল অ্যাডমিশন পড়াচ্ছি, মেডিকেল অ্যাডমিশনের জন্য আর কি তোমার এখান থেকে এই যে দেখো অ্যাসিটাইলকোলাইন এখানেও আসছে, তার মানে কি বেশি ব্যবহৃত যে এটা বোঝা যাচ্ছে। তারপরে আসো এই যে তরল কোষ বহিস্থ তরল মানে কি, কোষ বহিস্থ তরল মানে ইসিএফ মানে কি, এক্সট্রা সেলুলার ফ্লুইড। আমরা এখনও পড়তেছি, তো তোমাদেরও পড়তে হবে। ইসিএফ থেকে কি হয়, ইসিএফ হচ্ছে তোমার ক্যালসিয়াম নবের মধ্যে থাকে, সিনাপটিক নবের মধ্যে থাকে, ঠিক আছে। তারপরে আসো এখানে আসো যে এই যে পোস্টসিনাপটিক ঝিল্লির ভেতরে বাড়ি দেয়, ফলে সোডিয়াম ঝিল্লির ভেতর দিয়ে প্রবেশ করে এবং পটাশিয়াম বাইরে চলে আসে। ঝিল্লির ভেতরে প্রবেশ করতেছে গিয়ে সোডিয়াম, ঝিল্লির বাইরে আসতেছে গিয়ে সেটা হচ্ছে পটাশিয়াম। এটা মনে রাখতে হবে। হ্যাঁ, তো এটা কেন হয় যে নিউরন পর্দার হচ্ছে তখন হচ্ছে তোমার নিউরন পর্দার বাইরে হচ্ছে তোমার পটাশিয়ামটা হচ্ছে তোমার বেশি, আর সোডিয়ামটা সেজন্য কম। বাইরে কি হয়েছে, বাইরে হচ্ছে পটাশিয়াম বেশি, আর ভেতরে সোডিয়াম বেশি কিন্তু বাইরে সোডিয়াম কম, ঠিক আছে। এইটা একটু মনে রাখো। আর রিফ্র্যাক্টরি পিরিয়ড একটু মনে রাখতে হবে। এখান থেকে কি লেখা আছে কিনা নেক্সট স্লাইডে আমি জানি না, কিন্তু এই যে তোমার এই পুরা যে প্রক্রিয়াটা সিনাপসের মাধ্যমে উদ্দীপনা পরিবহন যে প্রক্রিয়াটা, এই পুরা প্রক্রিয়া সম্পন্ন হতে 0.5 মিলিসেকেন্ড, এটা তোমাদের বইতে বলা আছে, কিন্তু যেটা বলা নাই সেটা হচ্ছে তোমার রিফ্র্যাক্টরি পিরিয়ড। আচ্ছা, ওটা নেক্সট স্লাইডে বলে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে যেটুকু দেখাই দিচ্ছি ওটুকু পড়লেই হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে কি পড়বা, এখান থেকে যে দেখো এই যে পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে তোমার এই যে 0.5 মিলিসেকেন্ড সময় লাগে, কিন্তু রিফ্র্যাক্টরি পিরিয়ডের কথা বলা নাই। রিফ্র্যাক্টরি পিরিয়ড কতক্ষণ সেটাই লাগে। রিফ্র্যাক্টরি পিরিয়ড হচ্ছে তোমার 1 মিলিসেকেন্ড, এখানে 0.5 মিলিসেকেন্ড বলছে না, রিফ্র্যাক্টরি পিরিয়ড হচ্ছে 1 মিলিসেকেন্ড। ওকে, তো এটুকু পড়লেই হয়ে যাচ্ছে। আর স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস, স্নায়ুতন্ত্র দুটি প্রধান ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হচ্ছে একটি মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড নিয়ে গঠিত। প্রান্তীয় স্নায়ুতন্ত্র কি করছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কতগুলো স্নায়ু জোড়ায় সৃষ্টি হয়ে দেয়, বিভিন্ন অঙ্গের সাথে সংযোগ স্থাপন করে। এইসব জোড়া স্নায়ুকে হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র বলা হয়। প্রান্তীয় স্নায়ুর সমন্বয়ে প্রান্তীয় স্নায়ুতন্ত্র ঘটে। আচ্ছা, ঠিক আছে। প্রান্তীয় স্নায়ুতন্ত্র দুভাগে বিভক্ত, একটা হচ্ছে ঐচ্ছিক আর একটা হচ্ছে স্বয়ংক্রিয়, ঠিক আছে। আর হচ্ছে ঐচ্ছিক যেটা সেটা হচ্ছে তোমার সোমাটিক, আর স্বয়ংক্রিয় যেটা হচ্ছে অটোনমিক আর কি, অটোনমিক বা অটোমেটিক যাই বলো কিনা। 12 জোড়া করটিক স্নায়ু হচ্ছে তোমার 12 জোড়া এবং 31 জোড়া সুষুম্না স্নায়ু নিয়ে হচ্ছে সোমাটিক স্নায়ুতন্ত্র বা ঐচ্ছিক যেটা ভলান্টারি সেটা গঠিত। এটা খুবই ইম্পর্টেন্ট। 12 জোড়া কর্টিক স্নায়ু এবং 31 জোড়া সুষুম্না স্নায়ু নিয়ে কোনটা গঠিত হয়েছে, ঐচ্ছিক বা সোমাটিক স্নায়ুতন্ত্র গঠিত হয়েছে। কর্টিক স্নায়ু কয়টা, 12 জোড়া। সুষুম্না স্নায়ু কয়টা, 31 জোড়া। এটা মনে থাকবে, এটা তোমরা আগে থেকেই পড়ে আসতেছো। ওই যে 12 জোড়া যে কর্টিক স্নায়ু ওইটাই আমি নাম্বারগুলো লিখে দিয়েছিলাম তখন, ঠিক আছে। যারা জানো তো জানোই, যারা জানো না তাদের ক্ষেত্রে বললাম। স্বয়ংক্রিয় আন্তর্যন্ত্র স্নায়ুতন্ত্র, অটোনমিক নার্ভাস সিস্টেম যেগুলো, এগুলো হচ্ছে কেন্দ্রীয় এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্র থেকে সৃষ্টি হয়ে প্রধানত দেহের অনৈচ্ছিক গঠনের সাথে সম্পর্কযুক্ত আন্তর্যন্ত্রের বিভিন্ন কাজ, যেমন হৃদস্পন্দন, পেরিস্টালসিস ইত্যাদি নিয়ন্ত্রণ করে। হৃদস্পন্দন, পেরিস্টালসিস কে নিয়ন্ত্রণ করতেছে, এটা খুবই ইম্পর্টেন্ট। অটোনমিক নার্ভাস সিস্টেম যেটা, স্বয়ংক্রিয় নার্ভাস সিস্টেম যেটা, সেটা নিয়ন্ত্রণ করতেছে। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দুই রকমের, একটা হচ্ছে সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র, ঠিক আছে। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দুই রকমের, একটা হচ্ছে সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক।
নিচের ছকে এটা পড়বা, অবশ্যই পড়বা, রিডিং দিবা, ঠিক আছে। আমি তো এখান থেকে পড়ছই, কিন্তু তারপরেও একবার রিডিং দিলে চিত্র দেখলে বেশি মনে থাকবে। ওকে, তারপর নেক্সট স্লাইডে আসো। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র শুরু হলো। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে তোমার মস্তিষ্ক হচ্ছে তোমার মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড নিয়ে তোমার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটা মেইনলি গঠিত। এখন হচ্ছে তোমার ভ্রূণের এক্টোডার্মের কুঞ্চনের মাধ্যমে স্নায়ুতন্ত্র বিকাশ লাভ করে। আচ্ছা, ওটা দরকার নেই। নটোকোট কী জিনিস, এটা তো আমরা একদম ফার্স্ট চ্যাপ্টারে পড়ে আসছি, তাই না? প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাসে যা থেকে মেরুদণ্ড সৃষ্টি হয় তার ঠিক উপরে স্নায়ুতন্ত্রের অবস্থান। তার মানে নটোকর্ডের উপরে স্নায়ুতন্ত্রের অবস্থান, এটাই আর কি নির্দিষ্ট করার চেষ্টা করছে আর কি। তারপরে আসো যে নিউরাল টিউব দেড় দৈর্ঘ্য, আচ্ছা দরকার নেই। নিউরাল টিউবের মধ্যে আর কি ওই আমাদের সুষুম্না কাণ্ডটা থাকে। সম্মুখ নিউরাল নালীর অভ্যন্তরে মস্তিষ্কের 3টি ভ্রূণীয় অঞ্চল দেখা যায়। কি কি দেখা যায়? অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। এটা কিন্তু আমরা আগেও পড়ছি, ক্লাস 8-এ পড়ে আসছো এটা। সমগ্র মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড একটি দৃঢ় এবং মজবুত আবরণে আবৃত থাকে, একে মেনিনজেস বলা হয়। মেনিনজেস 3টি তন্তুময় ঝিল্লি নিয়ে আবৃত। মেনিনজেস 3টি ঝিল্লিময় তন্তু দ্বারা আবৃত, যে এটা খুবই ইম্পর্টেন্ট। বাইরে কি কি থাকে? ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার আর পায়া ম্যাটার। এটাকে আমরা ড্যাপ দিয়ে মনে রাখি, বাইরে থেকে ভেতরে ড্যাপ দিয়ে মনে রাখি, ড্যাপ, ঠিক আছে, ড্যাপ দিয়ে মনে রাখি। ডুরা ম্যাটার, ডি থেকে ডুরা ম্যাটার, এ থেকে অ্যারাকনয়েড, পি থেকে পায়া ম্যাটার। এটা দিয়ে মনে রাখি, সবাই এটা দিয়ে মনে রাখার শেখাবে তুমি। আর তুমি যদি নিজে বানাইতে পারো কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে মানে হচ্ছে এই বাইরের যে মানে ডুরা ম্যাটার, এই ডুরা ম্যাটারে হচ্ছে ভেতরের দিকে ফাঁকা স্থানকে যথাক্রমে অ্যাপিডুরাল এবং সাবডুরাল স্পেস বলা হয়। এই অ্যাপিডুরাল স্পেসে হচ্ছে তোমার অ্যানেস্থেসিয়া রোগের মানে ইনজেকশন পুশ করা হয়, অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। এটি একটু লিখে রাখবা, আর যারা জানো তারা তো জানোই। অ্যারাকনয়েড ম্যাটারের কথা কি বলছে? এই সব অ্যারাকনয়েড স্পেস মানে আচ্ছা সাব অ্যারাকনয়েড স্পেস, অ্যারাকনয়েড স্পেসের নিচে যেগুলো থাকে সেগুলো হচ্ছে অ্যারাকনয়েড স্পেস। আর কোনো সাব অ্যারাকনয়েড স্পেস প্রসারিত থাকে, এদেরকে সিস্টানি বলা হয়। পায়া ম্যাটার, এটি মেনিনজেসের ভেতরের ঝিল্লি। এটি মস্তিষ্ক সুষুম্না কাণ্ডের বহির্তলের সাথে ঘনিষ্ঠভাবে লেগে থাকে। মেনিনজেসের কাজ, এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে বিভিন্ন যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পুষ্টি পদার্থ সরবরাহ করে। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ক্ষরণ করে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে জীবাণু সংক্রমণ থেকে রক্ষা করে। মেনিনজেসের কাজগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মস্তিষ্কের জন্য ইম্পর্টেন্ট, তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে বিভিন্ন যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করতেছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের পুষ্টি পদার্থ সরবরাহ করতেছে এবং সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ক্ষরণ করতেছে। কে ক্ষরণ করে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড? আমরা ইপেনডাইমাল সেল আমরা পড়ে আসছি। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে জীবাণু সংক্রমণ থেকে রক্ষা করতেছে যে মাইক্রোগ্লিয়ার সেলগুলো। ওকে, তাহলে হয়ে গেল, এই স্লাইড হয়ে গেল। নেক্সট স্লাইডে যাই। এখানে কি বলছে? মেনিনজাইটিস কি আর কি? মেনিনজেসের প্রদাহকে মেনিনজাইটিস বলা হয়। এটার মধ্যে তো আর কি মানে আইটিস কথা থাকলে যে প্রদাহ হয়, এটা তো এতদিনে বুঝে ফেলার কথা, তাই না? আইটিস যেখানেই দেখবা, আইটিস মানেই হচ্ছে প্রদাহ, এই যে প্রদাহ। তারপরে আসো যে অসংক্রামক উপাদান এবং বিভিন্ন সংক্রমণে মেনিনজাইটিস হতে পারে। তাই ফলদায়ক চিকিৎসার জন্য রোগীর নির্দিষ্ট কারণ এবং ওষুধ জানা গুরুত্বপূর্ণ। যা হোক, নিজেরিয়া মেনিনজাইটিস, এই ব্যাকটেরিয়াটার কথাটা ইম্পর্টেন্ট। ঘটিত মেনিনজাইটিস সবচেয়ে গুরুতর, সেজন্যই এটা বেশি ইম্পর্টেন্ট। তার মানে কোন ব্যাকটেরিয়া দ্বারা মেনিনজাইটিস হতেছে? নিজারিয়া মেনিনজাইটিস দ্বারা। আর কিছু অক্ষমতা দেখা দেয় মেনিনজাইটিস হলে: মস্তিষ্কের ক্ষতি, শ্রবণ শক্তি হ্রাস এবং শেখার অক্ষমতা, হঠাৎ জ্বর, মাথা ব্যথা, শক্তঘাত উপসর্গ দেখা যায়, লক্ষণ দেখা যায়, বমি বমি ভাব। আর ফটোফোবিয়া দেখা যায়। ফটোফোবিয়া কি? চোখ আলোর প্রতি বেশি সংবেদনশীল এবং আচ্ছা এটুকু হয়েছে। শিশুর হাতে পায়ে কি হয়েছে? ধীর বা নিষ্ক্রিয়, খিটকেটে বা বমি। আচ্ছা দরকার নেই। ফুলে যাওয়া, যেমন শিশুর মাথায় নরম দাগকে কি বলা হইতেছে? তোমার ফন্টানেল বলা হইতেছে। এটা একটু পড়ো। শিশুর মাথায় নরম দাগকে ফন্টানেল বলা হইতেছে, এটা পড়ো। আর হচ্ছে নির্দিষ্ট ধরনের ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস থেকে রক্ষা করার জন্য ভ্যাকসিন সবচেয়ে কার্যকর উপায়। মেনিনজাইটিস হতে পারে 4 ধরনের। মেনিনজাইটিস হতে পারে এমন 4 ধরনের ব্যাকটেরিয়ার জন্য ভ্যাকসিন আছে। 4 ধরনের ব্যাকটেরিয়ার জন্য মেনিনজাইটিসের জন্য ব্যাকটেরিয়াগুলো দায়ী। 4 ধরনের ব্যাকটেরিয়া, সেই 4 ধরনের ব্যাকটেরিয়ার জন্য যে মেনিনজাইটিস হয় সেটার জন্য ভ্যাকসিন রয়েছে।
আচ্ছা, মস্তিষ্কের গঠন অংশ এবং কাজ। যেমন ভ্রূণীয় বিকাশের সময় এক্টোডার্ম থেকে সৃষ্ট নিউরাল টিউবের সামনের অংশ স্ফীত হয়ে মস্তিষ্ক গঠন করে। প্রাণীজগতের মধ্যে মানব মস্তিষ্ক সবচেয়ে জটিল। প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের আয়তন পুরুষের প্রায় কত 1500 সিসি, মহিলাদের কত 200 কম। কত কম? 200 কম। তাহলে পুরুষেরটা মনে রাখলেই 1500, আর পুরুষের থেকে 200 কম, তার মানে 1500 থেকে 200 বাদ দিলেই 1300 সিসি। একজনেরটা মনে রাখলে আরেকজনেরটা পারা যায়। গড় ওজন কত? এই যে 1.3 থেকে 1.4 কেজি। আর দেহের মোট ওজনের কত পার্সেন্ট? 2% অংশ গঠন করে। এতে প্রায় 100 বিলিয়ন নিউরন থাকে। মস্তিষ্কে কত নিউরন থাকে? 100 বিলিয়ন নিউরন থাকে। মানবভ্রূণের প্রাথমিক অবস্থায় মস্তিষ্ক প্রধানত তিনটি অংশ নিয়ে গঠিত থাকে। মানবভ্রূণের প্রাথমিক অবস্থায় মস্তিষ্কে পূর্ণাঙ্গ মানুষে এটি আরও জটিল রূপ ধারণ করে। তারপরে হচ্ছে বিভিন্ন অংশ বিভক্ত হয়। মস্তিষ্কের কি ক্লাসিফিকেশন দিচ্ছে? অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। এটা রিডিং দিবা। অগ্র মস্তিষ্কের নাম হচ্ছে প্রোসেনসেফালন। মধ্য মস্তিষ্কের নাম হচ্ছে মিল আছে ম দিয়ে মেসেনসেফালন। পশ্চাৎ মস্তিষ্কের নাম হচ্ছে রম্বেনসেফালন। ওকে, এই যে তিনটা অংশের নাম, এটা দরকার আছে, এটা পড়ো। তারপর নেক্সট স্লাইডে আসো। অগ্রমস্তিষ্কের কথা কি বলছে? অগ্রমস্তিষ্ক তোমার তিনটি অংশে বিভক্ত। একটা হচ্ছে সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। সেরেব্রামের কথা কি বলছে? এই সেরেব্রাম হচ্ছে তোমার দুটি পাশাপাশি অবস্থিত বড় কুণ্ডলী পাকানো খাস বিশিষ্ট খণ্ড নিয়ে সেরেব্রাম গঠিত। খণ্ড দুটিকে কি বলা হয়? খণ্ড দুটিকে তোমার সেরেব্রাল হেমিস্ফিয়ার বলা হইতেছে। সেরেব্রাম মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। মস্তিষ্কের 80%ই হচ্ছে তোমার সেরেব্রাম, এটাও ইম্পর্টেন্ট। মস্তিষ্কের অন্যান্য অংশকে আবৃত করে থাকে। হেমিস্ফিয়ার দুটি উপরিভাগে একটি গভীর অনুদৈর্ঘ্য খাঁজ দ্বারা পৃথক থাকলে ভেতর দিকে কি হয়েছে? ভেতর দিকে কর্পাস ক্যালোসাম নামে চওড়া স্নায়ুগোচ্ছ দিয়ে যুক্ত থাকে। প্রতিটি সেরেব্রাল হেমিস্ফিয়ারের অভ্যন্তরে একটি তরলপূর্ণ প্রকোষ্ঠ থাকে, এদেরকে পার্শ্ব প্রকোষ্ঠ বলা হয়। তরলপূর্ণ প্রকোষ্ঠকে কি বলা হয়? পার্শ্ব প্রকোষ্ঠ বলা হয়। ভেতর দিকে তোমার স্নায়ুগোচ্ছ থাকে, সেটাকে কি বলা হচ্ছে? কর্পাস ক্যালোসাম বলা হচ্ছে। কর্পাস ক্যালোসাম ইম্পর্টেন্ট আছে, আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি সেগুলো খুবই ইম্পর্টেন্ট এখানকার। সেরেব্রামের প্রাচীর দুটি স্তর নিয়ে গঠিত, বহিস্তর হচ্ছে তোমার 3 সেন্টিমিটার পুরো এবং গ্রে ম্যাটারে গঠিত। বহিস্তরটা গ্রে ম্যাটারে গঠিত, মানে হচ্ছে ধূসর রঙের পদার্থে গঠিত। এর নাম হচ্ছে সেরেব্রাল কর্টেক্স। যেটা বাইরের দিকেই তো কর্টেক্স থাকে, আমরা জানি না? কর্টেক্স বাইরের দিকেই থাকে। আর এখানে আসো, যে নিচের স্তরটি অর্থাৎ সেরেব্রামের অন্তঃস্তর হোয়াইট ম্যাটার গঠিত এবং সেরেব্রাল মেডুলা নামে পরিচিত। ঠিক আছে, সেরেব্রাল মেডুলা নামে কোনটা পরিচিত? এই যে হোয়াইট ম্যাটারটা সেরেব্রাল মেডুলা নামে পরিচিত। কর্টেক্স বাইরে আছে আর মেডুলা ভেতরে আছে। ওকে, এটা আমরা সবাই জানি। তারপরে আসো যে সূচনাকাণ্ডের ক্ষেত্রে হোয়াইট ম্যাটার থাকে বাইরের দিকে আর গ্রে ম্যাটার থাকে ভেতরের দিকে। এটা বোঝাই যেতেছে, একটু আগে এটাই পড়লাম আর কি। তারপরে হচ্ছে সেরেব্রাল ভাঁজের উঁচু স্থানকে জাইরি বলা হয়, আর হচ্ছে নিচু স্থানকে বলা হয় সালকি। উঁচু স্থানকে বলা হয় তোমার জাইরি, আর নিচু স্থানকে বলা হয় সালকি। এটা কীভাবে মনে রাখবে? এটা মনে রাখবা জাউনিশা দিয়ে মনে রাখবা। কীভাবে? যা থেকে আসতেছে তোমার জাইরি, আর ও থেকে আসতেছে তোমার উঁচু স্থান, নি থেকে আসতেছে তোমার নিচু স্থান, সা থেকে আসতেছে তোমার সালকি। জাইরি, সালকি, এই জাউনিশা দিয়ে মনে রাখবা। এতে সেরেব্রাম 5টি খণ্ডে তোমার লোবে বিভক্ত দেখা যায়। কয়টি খণ্ড? 5টি খণ্ড। প্রতিটি লোব এক বা একাধিক নির্দিষ্ট কাজের নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে কাজ করে। যেমন ফ্রন্টাল লোব কি বলছে? মানসিক বোধের কেন্দ্র, বাক কেন্দ্র। মানসিক বোধের কেন্দ্র হচ্ছে ফ্রন্টাল লোব। আমাদের হচ্ছে মাইন্ড, মানে কপাল আর কি। স্মৃতি, বুদ্ধি, চিন্তা, সৃজনশীলতা, এগুলো মানে সামনের দিকের অংশে থাকে। মানে তারপর হচ্ছে ফ্রন্টাল লোব কি বলছে? ফ্রন্টাল লোব তো বললামই। প্যারাইটাল লোব কি বলছে? সাধারণ অনুভূতি, ব্যথা, স্পর্শ, উষ্ণতা কেন্দ্র, স্বাদ কেন্দ্র, সব হচ্ছে এগুলো প্যারাইটাল লোব। ঠিক আছে। আর হচ্ছে তোমার
টেম্পোরাল লোব যেটা, সেটা হচ্ছে তোমার শ্রুতিকেন্দ্র। টেম্পোরাল লোব, টিম্পেনিক পর্দা, যেটা একটু পরে পড়বো আমরা। টিম্পেনিক পর্দা মানে হচ্ছে তোমার এই যে শ্রুতিকেন্দ্র আর কি। শ্রবণ রিলেটেড যেটা জিনিস সেগুলো হচ্ছে টেম্পোরাল রিলেটেড জিনিস আর কি। টেম্পোরাল মানে শ্রুতি, শ্রবণ। অক্সিপিটাল মানে কি? অক্সিপিটাল হচ্ছে তোমার, অক্সিপিটাল আমরা হচ্ছে তোমার ওই যে অস্থির চ্যাপ্টারটা পড়ছিলাম না, অক্সিপিটাল এই যে এইখানে থাকে না, এখানে কীভাবে থাকে, এই যে মস্তিষ্কের একদম নিচে একটা ফুটার মতো থাকে, মস্তিষ্কের নিচে একদম একটা, এই যে এখান থেকে ঘুরে এই যে এখানে একটা ফুটার মতো অংশ থাকে, ওটাকে এই যে অক্সিপিটাল বলা হয়। অক্সিপিটাল মানে অক্সিপিটাল ফুটা বলা হয় আর কি। তো ওই অক্সিপিটাল এটা কীভাবে দৃষ্টিকেন্দ্র মনে রাখবা? ওই যে মাথার পেছন দিকে বাড়ি দিলে দেখো না অন্ধ হয়ে যায়, মাথার পেছন থেকে বাড়ি দিলে অন্ধ হয়ে যায়, ওইটা দিয়ে মনে রাখবা। তো মাথার পেছন থেকে বাড়ি দিলে এই অক্সিপিটাল অংশে তোমার আঘাতপ্রাপ্ত হয়, তখন হচ্ছে দৃষ্টিকেন্দ্রটা তোমার ক্ষতিগ্রস্ত হয়ে যায়। দৃষ্টিকেন্দ্রটা তোমার ক্ষতিগ্রস্ত হলে মানুষ আর চোখে দেখতে পারে না। ওকে, তারপর লিম্বিক লোব আসো। লিম্বিক লোব হচ্ছে তোমার সহজাত প্রবৃত্তির কেন্দ্র। সহজাত লিম্বিক লোব মানে কি? সহজাত প্রবৃত্তি, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা মনে থাকবে না, তাই এটাই বেশি ইম্পর্টেন্ট। আরগুলা তোমাদের মনে থাকবে ইনশাল্লাহ। গ্রে ম্যাটার, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ধূসর বর্ণের অংশ বা স্নায়ুকোষ, নিউরোক্লিয়া এবং সিনাপস নিয়ে গঠিত হচ্ছে গ্রে ম্যাটার। এটা হচ্ছে। আর হোয়াইট ম্যাটার কি? কেন্দ্রীয় তন্ত্রের টিস্যু, মূলত মাইলিনযুক্ত স্নায়ুতন্ত্র দিয়ে গঠিত। মাইলিন দিয়ে যেটা গঠিত সেটা হচ্ছে হোয়াইট, তার মানে মাইলিন হচ্ছে সাদা। ওকে, আর সেরেব্রামের কাজ কি বলছে? সেরেব্রামের কাজটাও ইম্পর্টেন্ট আছে। সেরেব্রামের কাজ হচ্ছে তোমার, সেরেব্রামের কাজটা কিন্তু সবগুলাই রিডিং পড়তে হবে, কিন্তু আমি একটু দাগাই দিতেছি। এই যে ঐচ্ছিক পেশির কার্যকলাপ, এটা বেশি ইম্পর্টেন্ট। ঐচ্ছিক পেশির কার্যকলাপটা বেশি ইম্পর্টেন্ট, খুবই বেশি ইম্পর্টেন্ট। তাই মস্তিষ্কের সেরেব্রাম অঞ্চল আঘাতপ্রাপ্ত হলে মানুষ প্যারালাইজড হয়ে যায়। কোন অঞ্চল আঘাতপ্রাপ্ত হলে মানুষ প্যারালাইজড হয়ে যায়? এই যে সেরেব্রাম অঞ্চল আঘাত হলে। তাই হচ্ছে তোমার 5 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে আসো সহজাত প্রবৃত্তির নিয়ন্ত্রক, এই যে এখানে লিম্বিক লোব যে বললাম না, ওই রকম আর কি। সহজাত প্রবৃত্তির নিয়ন্ত্রক হচ্ছে তোমার সেরেব্রাম। সেরেব্রামের কোন লোবটা তোমার সহজাত প্রবৃত্তির নিয়ন্ত্রক? এই লিম্বিক লোবটা। একই, কিন্তু এখানে আমরা যেগুলা পড়ছি সেগুলাই আর কি তোমার এখানে বলছে আর কি। কেন আর কি? ওই যে প্রত্যেকটা লোবের কাজ আলাদা, কিন্তু প্রত্যেকটা লোব কার অংশ? সেরেব্রামের অংশ। তার মানে প্রত্যেকটা লোবের সম্মিলিত কাজই হচ্ছে কি? সেরেব্রামের কাজ। কিন্তু এই যে 5 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট ছিল। আর বাকশক্তি নিয়ন্ত্রণ করে, যে বাকশক্তি তোমার এই যে বাক কেন্দ্র, ফ্রন্টাল লোব পড়ায় আসছো, তাই না? এগুলো সবই আর কি একই অংশ, কিন্তু যে ঐচ্ছিক পেশির কাজ যে প্যারালাইজড হয়ে যায়, এটা কিন্তু তোমার উপরের অংশ ছিল না, তাই এটাই বেশি ইম্পর্টেন্ট। তারপর নেক্সট স্লাইডে আসো। থ্যালামাস। থ্যালামাস থেকে কী পড়বা? থ্যালামাসের কথা, এই যে থ্যালামাসের কথা ইম্পর্টেন্ট আছে। দুটি থ্যালামাস হচ্ছে তোমার একটি যোজক কলা দিয়ে যুক্ত থাকে। আচ্ছা, এটা আমরা পড়লাম। আর মানে এই থ্যালামাসের আকৃতি ডিম্বাকার, এটা পড়লাম। আর হচ্ছে সংজ্ঞাবয় স্নায়ুর রিলে স্টেশন হিসেবে কাজ করে, ঠিক আছে? একটা স্টেশনের ঘটনা হিসেবে তোমার মানে রিলে স্টেশন হিসেবে কাজ করে। এটা একটু পড়ো, রিলে স্টেশনটা খুবই ইম্পর্টেন্ট। একটু না, অনেক বেশি পড়বা এটা। রিলে স্টেশনটা পড়তেই হবে, আর কিছু না পড়লেও, ঠিক আছে? চাপ, স্পর্শ, যন্ত্রণা, এটা একটা ঘটনা দিয়ে মনে রাখে। যেমন থ্যালামাস সাহেব, মনে করো থ্যালামাস নামে একজনের নাম, সে হচ্ছে ঈদে বাড়িতে যাবে, এভাবেই আমাকে শেখাইছিল। আচ্ছা, কোন ভাই শিখাইছিল আমার মনে নেই, আমি তোমাদের আজকে শেখাইতেছি, আমাকে একজন শেখাইতেছে, আমিও তোমাকে শেখাইতেছি, তুমি পরবর্তীতে আরেকজনকে শেখাবা, তাই না? এভাবেই জ্ঞানের যেন আলোটা সবার দিকে ছড়িয়ে যায়, তাই না? এটাই আমাদের লক্ষ্য রাখতে হবে। যেমন রিলে স্টেশন, কীভাবে আসলো রিলে স্টেশন? এই যে থ্যালামাস নামক একজনের নাম, সে কী করলো? ঈদে বাড়িতে যাবে। তোমরা সামনে ঈদে বাড়িতে যাবা না? কোথায় যাবা? ট্রেন দিয়ে যাবা, মনে করলা। তোমরা হয়তো বাসে যাও, সে হচ্ছে ট্রেন দিয়ে যাবে, সেজন্য স্টেশনে আসলো। স্টেশনে যখন আসলো, তখন স্টেশনে দেখলো অনেক ভিড়, অনেক লোকের চাপ, অনেক লোকের স্পর্শ। তো সে অনেক লোকের স্পর্শ দিয়ে সে খুবই যন্ত্রণা ফিল করলো, ঠিক আছে? তো কিন্তু সে যন্ত্রণা ফিল করলে মানে সে কি করলো আর কি, মানে অনেক যন্ত্রণা ফিল করে সে মানে মানুষদেরকে বকাবাজি করতে শোনে না, যে এই আপনি আমার গায়ের উপরে আসতেছেন কেন, আপনি আমার এদিকে আসতেছেন কেন, আপনি আমাকে টাচ করতেছেন কেন, এরকম অনেক শুনো না? তো সে ভাবলো যে এরকম বলবে, যে এখন আর যন্ত্রণা সহ্য করতে পারতেছে না, এখন আমাকে বলতেই হবে।
কিন্তু তখন তার একটা হচ্ছে ব্যক্তিত্বের আবির্ভাব ঘটলো, তার সামাজিক আচরণ প্রকাশ পেল যে না, আমি কিন্তু একটা সমাজে বসবাস করি, তাহলে আমাকে এটা মানে রাগটা নিয়ন্ত্রণ করেই রাখতে হবে, ঠিক আছে। তো নাকটা নিয়ন্ত্রণ করেই সে মানে ট্রেনে উঠে সে ট্রেনে উঠে সে ঘুমায় পড়লো। যখন সে নির্দিষ্ট স্টেশনে গেল, তখন হচ্ছে স্টেশন মাস্টার তাকে ঘুম থেকে জাগায় তুলতেছে যে এ আল্লাহ ভাই, আপনি এখনও ঘুমায় রয়েছেন, সবাই তো নেমে কখন চলে গেছে, কখন তো স্টেশনে এসে পড়ছি। তখন সে ঘুম থেকে উঠে বাড়ি চলে গেল, পরিবেশ সম্পর্কে সতর্ক হয়ে বাড়ি চলে গেল, ঠিক আছে। এই সব কথাটা একটা ঘটনার মাধ্যমে যদি তুমি মনে রাখো তাহলে আমার সম্পর্কে, তাহলে তুমি ক্লিন অ্যান্ড ক্লিয়ার, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে। তো যদি আবার বুঝে না থাকো, আবার পজ করে ব্যাক করে আবার দেখো, ওকে? আচ্ছা, ঠিক আছে। তো তারপরে এখান থেকে হাইপোথ্যালামাসে আসো। হাইপোথ্যালামাস থেকে তোমাদের কী পড়তে হবে? হাইপোথ্যালামাস থেকে আর কি মেনলি যে এটি থ্যালামাসের ঠিক নিচে অবস্থিত আছে, এটুকু বললেই হবে। 1 ডজন পৃথক অঞ্চলে বিভক্ত, 1 ডজন মানে 12টি পৃথক অঞ্চলে বিভক্ত, এটুকু বললেই হবে। এটি লিম্বিক সিস্টেম, আচরণগত আবেগ সংক্রান্ত ব্যাপার নিয়ন্ত্রণের মূল অংশ। লিম্বিক সিস্টেমের মূল অংশ কি? হাইপোথ্যালামাস। কাজ কি? কাজগুলো একটু পড়তে হবে। এটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কেন্দ্র হিসেবে কাজ করে। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কেন্দ্র কোনটা? স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কেন্দ্র হচ্ছে হাইপোথ্যালামাস। তাপ নিয়ন্ত্রণ করে, তারপরে ক্ষুধা, তৃষ্ণা, ঘাম, এগুলো আর কি। রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এখানে কিন্তু শুধু চাপ, আর এখানে হচ্ছে ব্লাড প্রেশারের কথা বলছে। এখানে শুধু অনলি প্রেশার, এখানে হচ্ছে বিপি নিয়ন্ত্রণের কথা বলছে। আর হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থির কর্ণ নিয়ন্ত্রণ করে ভ্যাসোপ্রেসিন, অক্সিটোসিন নামক 2টি নিউরো হরমোন, এটা খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে পশ্চাৎ পিটুইটারির মধ্যে জমা থাকে কোনটা? অক্সিটোসিন এবং ভ্যাসোপ্রেসিন, যেটা সেটা পশ্চাৎ পিটুইটারির মধ্যে জমা থাকতেছে। আর মধ্য মস্তিষ্ক বা মেসেনসেফালন যেটা, সেটা হচ্ছে হাইপোথ্যালামাসের নিচে এবং সেরেব্রামের সম্মুখে অবস্থিত ছোট এবং সংকুচিত অংশকে মধ্য মস্তিষ্ক বা মেসেনসেফালন বলা হয়। মধ্য মস্তিষ্কের অংশ কোনগুলো? টেকটাম, সেরেব্রাল অ্যাকুইডাক্ট, কর্পোরা কোয়াড্রিজেমিনা, সেরেব্রাল পেডালং, এগুলো আর কি 4টা অংশ, ঠিক আছে। এগুলো রিডিং দিলেই হয়ে যাবে। আর মধ্য মস্তিষ্কের ভেতরে অবস্থিত কোনটা? মধ্য মস্তিষ্কের পৃষ্ঠদেশে অবস্থিত কোনটা? তারপরে হচ্ছে 2টি নলাকার এবং স্নেবে আছে, ওটা না পড়লেও হবে, কিন্তু 4টা অংশ কোন যে এই 4টা অংশটা পড়তে হবে। 4টা অংশ কী কী সেটার নাম পড়তে হবে। অগ্র এবং পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে যোগসূত্র সাধন করে কে? মধ্য মস্তিষ্ক। বোঝাই দিতেছে অগ্র, তারপর মধ্য, তারপর পশ্চাৎ, তাহলে যোগসূত্র কে করতেছে? মধ্য মস্তিষ্ক। এটার কাজ খুবই ইম্পর্টেন্ট। দর্শন, শ্রবণ, তথ্যের মধ্যে সমন্বয় এবং প্রতিবেদন সৃষ্টি। দর্শন, তথ্য, শ্রবণ এবং প্রতিবেদন সৃষ্টি। দর্শন, তথ্যের সমন্বয়। দর্শন, শ্রবণ, তথ্যের সমন্বয় এবং প্রতিবেদন সৃষ্টি খুবই ইম্পর্টেন্ট। আর পশ্চাৎ মস্তিষ্ক যেটা, পশ্চাৎ মস্তিষ্কের কথা কি বলছে? এটি হচ্ছে তোমার পশ্চাৎ অংশ এবং 3টি প্রধান অংশ নিয়ে। পশ্চাৎ মস্তিষ্ক কি নিয়ে? 3টি প্রধান অংশ নিয়ে গঠিত। সেরেবেলাম, তারপর পন্স, মিডুলা অবলঙ্গটা, ঠিক আছে। সেরেবেলাম এটি পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ। পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটা? সেরেবেলাম। এটুকুই লাগে। তারপরে নেক্সট স্লাইডে যাই। আর হচ্ছে যে 2টি সমগোলার্ধে গঠিত, যেটা বলছে 2টি গোলার্ধ, 2টি ভার্মিস নাও, এটি ক্ষুদ্রাকার মানে 2টি ভার্মিস নাও একটি ক্ষুদ্র যোজকের সাথে যুক্ত থাকে। 2টি গোলার্ধ মনে করলে একটা গোলার্ধ, এটা একটা গোলার্ধ। ভার্মিস নামক এক ধরনের ক্ষুদ্রাকার যোজকের সাহায্যে এই 2টা যুক্ত থাকে, ঠিক আছে। এটুকু বললেই হয়ে যাবে। তারপরে এই নেক্সট স্লাইডে আসো। এখান থেকে কি পড়বে? এখান থেকে আর কি ওই যে সেরেবেলামের বাইরের অংশ গ্রে ম্যাটার এবং ভেতরের অংশ হচ্ছে হোয়াইট ম্যাটারে গঠিত। পূর্ণবয়স্ক মানুষ সেরেবেলামের গড়জন কত? এটা খুব ইম্পর্টেন্ট। ঐচ্ছিক চলাফেরা নিয়ন্ত্রণ করে কে? ঠিক আছে, এটা হচ্ছে ঐচ্ছিক চলাফেরা নিয়ন্ত্রণ করতেছে সেরেবেলাম। ঐচ্ছিক পেশিটা নিয়ন্ত্রণ করতেছে কে? এটা হচ্ছে তোমার সেরেবেলাম, ঠিক আছে। আরেকটা আমরা সেরেব্রামে পড়ছিলাম, সেটা হচ্ছে ঐচ্ছিক পেশির কার্যকলাপ বলছিল, আর এটা হচ্ছে পেশি টান বলছে। তো 2টা কিন্তু আলাদা, আমি কিন্তু আলাদা করে দিলাম, তোমরা হয়তো খেয়াল করবা না, খালি ঐচ্ছিক পেশিটা হয়তো পড়ে যাবে, কিন্তু ওইটা হচ্ছে ঐচ্ছিক পেশির কার্যকলাপ, আর এটা হচ্ছে ঐচ্ছিক পেশির পেশি টান। 2টা কিন্তু আলাদা করেই পড়তে হবে। তো 2টার এই পেশি টানটা দাগায় রাখো, আর ওখানকার কার্যকলাপটা বেশি করে দাগায় রাখো, তাহলেই হয়ে যাবে, মনে থাকবে। দেহের ভারসাম্য এবং দেহের অঙ্গভঙ্গি বজায় রাখে, চলাফেরার দিক নির্ধারণ করে, এটাও ইম্পর্টেন্ট আছে। পন্সের ক্ষেত্রে কি বলছে?
এটা পঞ্চের ক্ষেত্রে, এটা পঞ্চটা হচ্ছে তোমার পঞ্চের কাজের ক্ষেত্রে আসো, এটি হচ্ছে প্রতিবদ্ধ কেন্দ্র হিসেবে কাজ করে। প্রতিবদ্ধ কেন্দ্র হিসেবে কাজ করতেছে, পঞ্চ কাজ করতেছে, শ্বসন কার্য নিয়ন্ত্রণ করতেছে, স্পাইনাল কর্ড এবং মস্তিষ্কের সঞ্চালন পথ হিসেবে কাজ করতেছে। আচ্ছা, ওটা তো এমনিই পারবা, ঠিক আছে। শ্বসন কার্য নিয়ন্ত্রণ করতেছে, শ্বসন হারটা মেনলি, শ্বসন রেট, ঠিক আছে, শ্বসন রেটটা মেনলি তোমার নিয়ন্ত্রণ করে। মিডুলা অবলঙ্গটাতে আসে, মিডুলা অবলঙ্গটাতে কী বলছে, এখান থেকে কাজটাই বেশি ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে হৃদপিণ্ড, শ্বসন, ঠিক আছে। এখানে কিন্তু শ্বসন কার্য বলছে বা শ্বসন হার বলছে, এখানে শুধু শ্বসন বলছে, ঠিক আছে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। স্বয়ংক্রিয়, এগুলো হচ্ছে প্রবৃত্তির স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ কেন্দ্র, ঠিক আছে। সো যদি বলে শ্বসনের স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ কেন্দ্র, আর কিছু ভাবনা চিন্তারই নাই, সেটা কে নিয়ন্ত্রণ করতেছে, মেরুলা অবলঙ্গটা নিয়ন্ত্রণ করতেছে। তারপরে যে মূল ত্যাগ, ঠিক আছে, রক্তচাপ, পৌষ্টিক নালীর পেরিস্টালসিস, এগুলো নিয়ন্ত্রণ করে। তারপরে মেরুলা অবলঙ্গটা হচ্ছে কত কর্টিক্স নালীর উৎসস্থল হিসেবে কাজ করে, এই যেভাবে মনে রাখবা, 9, 10, 11, 12, 9, 10, 11, 12 না মনে রেখে তুমি মনে রাখতে পারো 9 থেকে 12, এটাও মনে রাখতে পারো। 9 থেকে 12 কর্টিক্স নালীর উৎসস্থল হিসেবে কে কাজ করতেছে, মেরুলা অবলঙ্গটা হিসেবে কাজ করতেছে। মস্তিষ্কের ভেন্ট্রিকল কী জিনিস, মস্তিষ্কের ভেন্ট্রিকল হচ্ছে, মস্তিষ্কের 4টি ভেন্ট্রিকল দেখা যায়, 2টি পার্শ্বীয় আর তৃতীয় চতুর্থ ভেন্ট্রিকল হিসেবে। পার্শ্বীয় ভেন্ট্রিকল হচ্ছে প্রথম 2টা, আর একটা হচ্ছে তোমার তৃতীয় ভেন্ট্রিকল, আর একটা হচ্ছে তোমার চতুর্থ ভেন্ট্রিকল। তো পার্শ্বীয় ভেন্ট্রিকল যেটা, সেটা হচ্ছে 2টি সেরেব্রাল হেমিস্ফিয়ারের কেন্দ্রভাগে অবস্থান করে, ঠিক আছে। আর হচ্ছে তোমার তৃতীয় ভেন্ট্রিকল যেটা, সেটা হচ্ছে তোমার ইন্টারভেন্ট্রিকুলার ছিদ্র বা ফোরামেন অফ মনরো দ্বারা পার্শ্বীয় ভেন্ট্রিকল দুটির সাথে যুক্ত থাকে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, কার মাধ্যমে যুক্ত থাকতেছে, ইন্টারভেন্ট্রিকুলার ছিদ্র বা ফোরামেন অফ মনরোর মাধ্যমে, ফোরামেন অফ মনরো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর চতুর্থ ভেন্ট্রিকল হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে অবস্থান করতেছে, আর প্রথম 2টা কিন্তু অগ্র মস্তিষ্কে। পার্শ্বীয় এবং তৃতীয় যেটা, সেটা হচ্ছে অগ্র মস্তিষ্কের মধ্যে অবস্থান করতেছে, আর চতুর্থ যেটা, সেটা কিন্তু পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে অবস্থান করতেছে। এটা কিন্তু আলাদাভাবে পড়েও তাহলে মনে থাকবে বেশি। সেরেব্রাল অ্যাকুইডাক্টের মাধ্যমে তৃতীয় ভেন্ট্রিকলের সাথে যুক্ত থাকে। চতুর্থ ভেন্ট্রিকল কিসের মাধ্যমে তৃতীয় ভেন্ট্রিকলের সাথে যুক্ত থাকতেছে, সেরেব্রাল অ্যাকুইডাক্টের মাধ্যমে তৃতীয় ভেন্ট্রিকলের সাথে যুক্ত থাকতেছে। তো এটাও খুবই ইম্পর্টেন্ট ভেন্ট্রিকলগুলো। আর কি তুমি 3 স্টার দিয়ে রাখতে পারো, 5 স্টার দিয়ে রাখতে পারো। সেরেব্রোস্পাইনাল ফ্লুইড, এখান থেকে কিছু সিলেক্টিভ পড়লেই হয়ে যাইতেছে, কোনো সমস্যা নেই। আসো, এখান থেকে আসো যে তোমার একটি হচ্ছে তোমার সেরেব্রোস্পাইনাল ফ্লুইড যেটা, এটা হচ্ছে মৃদু ক্ষারধর্মী। পিএইচ কত, পিএইচ হচ্ছে 7.33, প্রায় আমাদের রক্তের পিএইচ কত, 7.45 না, প্রায় রক্তের কাছাকাছি আর কি। আর এটা তাহলে পিএইচটা পড়তে হবে, এর আপেক্ষিক গুরুত্বটা পড়তে হবে, আর মানবদের পরিমাণ কত, 140 থেকে 150 মিটার, এটাও পড়তে হবে। দৈনন্দিন ক্ষরণের পরিমাণ হচ্ছে 500 মিলি, 500 মিলি, ঠিক আছে। আর মানবদের ক্ষরণ হয় হচ্ছে 500 মিলি, কিন্তু থাকে কত, থাকে হচ্ছে 140 থেকে 150 মিলিলিটার, ঠিক আছে। আর হচ্ছে এখান থেকে কাজটা পড়তে হবে, কাজটা হচ্ছে যে এই যে প্রকৃত যে এই 4 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, মস্তিষ্ককে ভাসিয়ে রাখতেছে তোমার সেরেব্রোস্পাইনাল ফ্লুইড। সেরেব্রোস্পাইনাল ফ্লুইড কি ক্ষরণ করতেছে, অ্যাপেন্ডাইমাল সেল, আমরা কিন্তু ওই যে নিউরোগ্লিয়ারের মধ্যে পড়ে আসছি 4 নম্বর, যেটা বই লেখা ছিল না। প্রকৃত ওজন 500 গ্রাম থেকে 500 গ্রামে হ্রাস করে, এতে অবস্থিত শ্বেতকণিকা স্নায়ুতন্ত্রকে জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে। আচ্ছা, তো এখান থেকে আর কিছু না, নেক্সট স্লাইডে আসো। মানব শারীর তত্ত্ব, এখানে কর্টিক স্নায়ুসমূহ বলছে, ওই যে আমি বললাম না ওইগুলো আর কি। 1, 2, 3, 4 কী লিখছিলাম এখন সেটা বুঝতে পারবা। তো এখান থেকে আসো, মানে হচ্ছে স্নায়ুকে মানে কর্টিক স্নায়ুকে কয়টি ভাগে ভাগ করছে দেখি। একটা হচ্ছে সংবেদী স্নায়ু, একটা হচ্ছে স্নায়ু, মিশ্র স্নায়ু, এটা আমরা পড়ে আসছি, তো এখান থেকে পড়ার দরকার নেই। 12 জোড়া কর্টিক স্নায়ুর বর্ণনা কি বলছে, অলফ্যাক্টরি স্নায়ু, অপটিক স্নায়ু, অকুলোমেটর স্নায়ু, ট্রক্লিয়ার স্নায়ু। এগুলোর মধ্যে কী কী ইম্পর্টেন্ট, কী কী পড়বা আমি বলে দিচ্ছি। অপটিক স্নায়ু থেকে এখানে দেখো, ইংরেজি এক্স আকৃতির অপটিক কায়াজমাত গঠন করে যে অপটিক স্নায়ু, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে।
তারপরে আসো অকুলোমোটর স্নায়ু কি বলছে। অকুলোমোটর স্নায়ু হচ্ছে চোখের ইনফিরিয়র অবলিক এবং 3টি রেক্টাস স্পেসিতে বিস্তৃত হয়। এগুলো হচ্ছে তোমার চেস্টীয় স্নায়ু। অকুলোমোটর স্নায়ুটা এই যে লাইনটা খুবই ইম্পর্টেন্ট। ও যে মস্তিষ্কের অঙ্কীয় দেশ থেকে উৎপন্ন হয়ে চোখে প্রবেশ করে এবং চোখের ইনফিরিয়র অবলিক এবং 3টি রেক্টাস স্পেসিতে বিস্তৃত হয়। ট্রক্লিয়ার স্নায়ু হচ্ছে তোমার প্যাথেটিক স্নায়ু। এটি হচ্ছে তোমার ট্রক্লিয়ার স্নায়ু হচ্ছে তোমার এই মধ্য মস্তিষ্কের পৃষ্ঠ পার্শ্বদেশ থেকে সৃষ্টি হয়ে সুপিরিয়র অবলিক নামক চক্ষু পেশিতে বিস্তার লাভ করে। এগুলো চেস্টীয় স্নায়ু এবং অক্ষিগোলকের সঞ্চালন নিয়ন্ত্রণে কাজ করে। ট্রাইজেমিনাল স্নায়ু বংশের পার্শ্বদিক থেকে সৃষ্টি হয়ে 3টি শাখায় বিভক্ত হয়। অপথেলমিক যেটা এটা হচ্ছে তোমার ট্রাইজেমিনাল স্নায়ুর হচ্ছে সবচেয়ে ছোট শাখা। ম্যাক্সিলারি এই শাখাটি নিম্ন অক্ষিপলক, ঊর্ধ্ব ওষ্ঠ এবং ঊর্ধ্ব চোয়ালের মিকাস ঝিল্লিতে বিস্তৃত হয়। ম্যান্ডিবুলার মিশ্র স্নায়ু নিম্ন চোয়াল এবং মুখ বিবরের তলদেশের পেশি এবং ত্বকে বিস্তৃত হয়। নিম্ন চোয়ালের পেশি এবং চামড়ায় অনুভূতি বহন করে কিন্তু মুখ বিবরের পেশিতে চেস্টীয় স্নায়ুরূপে কাজ করে। অ্যাবডুসেন স্নায়ু কি বলছে, এটা হচ্ছে ভুঁইরেক্টাস পেশিতে বিস্তৃত হয়, এটা একটু বইরো। আর ফেসিয়াল স্নায়ু যেটা হচ্ছে ফেসিয়াল মানে কি মুখের আর কি, এটা আর কি মিশ্র স্নায়ু প্রক্রিয়া, আচ্ছা দরকার নেই এগুলা। প্যালেটাইন আচ্ছা দরকার নেই। হায়োম্যান্ডিবুলার এখান থেকে ইম্পর্টেন্ট জিনিস আছে। হায়োম্যান্ডিবুলার হচ্ছে তোমার এই মিশ্র স্নায়ু, এটা হচ্ছে তোমার এটি একটি মিশ্র স্নায়ু। আস্বাদন, মুখের অভিব্যক্তি এবং গ্রীবা পেশি সঞ্চালন নিয়ন্ত্রণ এর কাজ। এখান থেকে কীভাবে আসবে, যেমন যেহেতু তোমার 3টা আছে না, যে বলবে যে হায়োম্যান্ডিবুলারের কাজ নয় কোনটি, এই আস্বাদন, মুখের অভিব্যক্তি, গ্রীবা পেশি সঞ্চালন দেওয়া থাকবে আর অক্ষি পেশির বা কোনো একটা কিছু দেওয়া থাকবে, ওইটা হচ্ছে তোমার আনসার হবে। বেশি বুলো ককলিয়ার বা অডিটরি আচ্ছা দরকার নেই এগুলো। ভেগাসের ক্ষেত্রে আসো। ভেগাস হচ্ছে তোমার দীর্ঘতম স্নায়ু আর এগুলোর শাখা হচ্ছে তোমার ল্যারিঞ্জিয়াল, কার্ডিয়াক, গ্যাস্ট্রিক, পালমোনারি। এখান থেকে এটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, এখান থেকে বলবে যে কোনটি ভেগাসের তোমার শাখা নয়। ল্যারিঞ্জিয়াল, কার্ডিয়াক, গ্যাস্ট্রিক, পালমোনারি। তারপরে হচ্ছে ল্যারিঞ্জিয়ালটা পড়ো। হ্যাঁ, ল্যারিঞ্জিয়ালটাই তোমার হচ্ছে তোমার উল্টাপাল্টাই দিবে আর কি। তোমার স্পাইনাল অ্যাক্সেসরি যেটা আসো, স্পাইনাল অ্যাক্সেসরি, তারপরে হাইপোগ্লাইসাল, এগুলো সবই আমরা হচ্ছে একটা ছকের মাধ্যমে পড়বো। এই ছকটা খুব ইম্পর্টেন্ট, এই ছকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই ছকটা কীভাবে মনে রাখতাম, এই ছকটা মনে রাখতাম হচ্ছে এই অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমেটরি, এটা মনে রাখতাম O3 দিয়ে, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল T2 দিয়ে মনে রাখতাম, আর অ্যাবডুসেন্স A, ফেসিয়ালের F, ভেসিবুলো ককলিয়ার বা অডিটরির A, আর গ্লসোফেরেঞ্জিয়ালে হচ্ছে G, আর ভেগাসের হচ্ছে মনে রাখতাম ভাই দিয়ে, আর স্পাইনাল অ্যাক্সেসরি মনে রাখতাম S, আর হাইপোগ্লাইসাল H, এটা ঠিক আছে। তো O3 T2 আফাজ ভাই, ঠিক আছে, আফাজ ভাই SH, O3 T2 আফাজ ভাই SH, O3 T2 আফাজ ভাই SH। O3 থেকে কি আসতেছে অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমেটর। T2 থেকে আসতেছে ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, আর আফাজ থেকে আসতেছে অ্যাবডুসেন, স্পেশিয়াল, আর অডিটরি, গ্লসোফেরেঞ্জিয়াল, আর ভাই থেকে ভেগাস, আর এস তো স্পাইনাল অ্যাক্সেসরি আর হাইপোগ্লাইসাল। এখান থেকে যে এগুলো মনে রাখতে হবে, এগুলো সবই মনে রাখতে হবে। আর হচ্ছে তোমার এই যে সুপিরিয়র অবলিক পেশি, সুপিরিয়র অবলিক পেশি হচ্ছে তোমার 4টা, আর ল্যাটেরাল রেক্টাস পেশি হচ্ছে তোমার 6টা। এখান থেকে এটা একটু মনে রাখো, ঠিক আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এবং কি মানে 3 স্টার দিয়ে রাখতে পারো এই 2টা জিনিস। সুপিরিয়র অবলিক পেশি 4টা, ল্যাটেরাল রেক্টাস পেশি হচ্ছে 6টা। সংবেদী এবং চেস্টীয় স্নায়ুর মধ্যে পার্থক্য, এটা একটু রিডিং দিবা। আর সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড যেটা, সেটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের পেছনে অপ্রলম্বিত অংশটি হচ্ছে তোমার সুষুম্না কাণ্ড, এবং পশ্চাৎভাগে বড় গোলছিদ্রের মধ্য দিয়ে আচ্ছা দরকার নেই ওটা। সুষুম্না কাণ্ডের গহ্বরকে তোমার কেন্দ্রীয় নালী বলা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। সুষুম্না কাণ্ডের গহ্বরকে তোমার কেন্দ্রীয় নালী বলা হয়। আর এই কেন্দ্রীয় নালীর নিচের প্রান্তে একটু স্ফীত অংশ থাকে যা টার্মিনাল ভেন্ট্রিকল নামে পরিচিত। টার্মিনাল ভেন্ট্রিকল কোথায় থাকে, তাহলে তোমার হচ্ছে এই কেন্দ্রীয় নালীর নিচে থাকে।
আর গহ্বরের মধ্যে ফুলটা এটা আমরা জানি। ডেনড্রাইট এবং সিনাপসে গঠিত ইংরেজি এইচ আকৃতি বা প্রজাপতি আকৃতির গ্রিমেটার অঞ্চল অবস্থিত। বস্তুত স্নায়ুকোষ নিয়ে গঠিত হয়, এমন ধূসর বর্ণের হয়। আচ্ছা, দরকার নাই। গ্রিমেটার অঞ্চল হোয়াইট ম্যাটার অঞ্চলটি পরিবেষ্টিত থাকে। আচ্ছা, আর সুষুম্নাকাণ্ড থেকে 31 জোড়া সুষুম্না স্নায়ু সৃষ্টি হয়, এটা তো আমরা জানি, তাই না? জানি তো। আর দুটি করে মূল থাকে, একটা হচ্ছে তোমার পৃষ্ঠীয় মূল বা ডর্সাল রুট, অঙ্কীয় মূল বা ভেন্ট্রাল রুট। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা এখনও পড়তেছি। পৃষ্ঠীয় মূল গ্যাংলিয়া থাকে, যা সংবেদী নিউরনের কোষ দিয়ে নিয়ে গঠিত। পৃষ্ঠীয় মূল গ্যাংলিয়া বা ডর্সাল রুট গ্যাংলিয়ার মধ্যে কি থাকতেছে? এই হচ্ছে তোমার সংবেদী নিউরনের কোষ দেহ নিয়ে তোমার পৃষ্ঠীয় মূল বা ডর্সাল রুট গ্যাংলিয়াটা সৃষ্টি হতেছে। কাজ কি করতেছে? সুষুম্নাকাণ্ড তরল স্পাইনাল প্রতিবর্তক সমূহের সমন্বয় কেন্দ্র হিসেবে কাজ করে। সুষুম্নাকাণ্ড কি করতেছে? সরল স্পাইনাল প্রতিবর্তক, যেহেতু সরল বলা আছে, সরল দিয়েই মনে রাখতে হবে, ঠিক আছে? সরলটা দিয়েই মনে রাখবা। সরল স্পাইনাল প্রতিবর্তক সমূহের সমন্বয় কেন্দ্র হিসেবে কাজ করতেছে কে? আমাদের সুষুম্নাকাণ্ড, ঠিক আছে? তারপরে মূত্রথলির সংকোচন করতেছে। তারপরে হাঁটুর ঝাঁকুনি বা নি জার্ক, যেটা আমরা পড়ে আসছি হচ্ছে তোমার একদম লাস্ট চ্যাপ্টার 12 চ্যাপ্টারে পড়ে আসছি। যারা দেখো না ভিডিওটা দেখে আইসো, ওখানে নি জার্ক পড়ে আসছি। তো এগুলো আর কি তোমার সুষুম্নাকাণ্ডের মাধ্যমে নিয়ন্ত্রণ হচ্ছে। মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ডের মধ্যে পার্থক্য, এটা একটু রিডিং দিও। মানব সংবেদী অঙ্গ নাক, কান, জিহ্বা, ত্বক, এই 5টি হচ্ছে তোমার এই পঞ্চ ইন্দ্রিয় নামে পরিচিত, এটা আমরা সবাই জানি। চোখ হচ্ছে তোমার দর্শন ইন্দ্রিয়। এটা থেকে চোখ থেকে কী পড়বা? চোখ থেকে মানুষের চোখের যে অংশগুলো, এটা খুবই ইম্পর্টেন্ট। এগুলো রিডিং দিয়া মুখস্থ করে ফেলতে পারলে মুখস্থ করে ফেলবা, এটা খুবই ইম্পর্টেন্ট আছে। এর মধ্যে তোমার আনুষঙ্গিক অংশ, এটাও ইম্পর্টেন্ট আছে। কিন্তু এখানে আসলে চোখের মাত্র 6 ভাগের 1 ভাগ অংশ হচ্ছে বাইরে উন্মোচিত, বাকি 6 ভাগের 5 ভাগ অংশ হচ্ছে ভিতরের কোটরের ভিতরে অবস্থান করে। এটুকু পড়লেই হয়ে যাবে। দুটি প্রধান ভাগে ভাগ করা হচ্ছে, একটা অক্ষিগোলক আর একটা হচ্ছে আনুষঙ্গিক অংশ। অক্ষিগোলকের মধ্যে আমরা যেটা দেখতে পাই আর কি, সেটাই হচ্ছে তোমার অক্ষিগোলক, যেমন স্তর, লেন্স, প্রকোষ্ঠ, অগ্রপ্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ, ভিট্রাস প্রকোষ্ঠ, ঠিক আছে? অগ্রপ্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ, ভিট্রাস প্রকোষ্ঠ। এখানে কিন্তু আবার মধ্য প্রকোষ্ঠ নাই, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর কোরোয়েড, যেটা রেটিনা কি নিয়ে গঠিত, কোরোয়েড কি নিয়ে গঠিত, এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে। এটা কোরোয়েডটা কীভাবে মনে রাখবে? এটা হচ্ছে তোমার CSIP দিয়ে মনে রাখবা, ঠিক আছে? CSIP দিয়ে মনে রাখবা, বা তুমি এই যে সিপস দিয়ে মনে রাখতে পারো, এই যেভাবে সিপস, এভাবে মনে রাখতে পারো, একই কথা। CSIP বা সিপস, এটা দিয়ে মনে রাখ, যে কোনো একটা দিয়ে মনে রাখলেই হয়ে যাবে। বা CSAP দিয়ে মনে রাখতে পারো। তো এখান থেকে কি পড়বা? এখান থেকে আসো অক্ষিগোলকের কয়টা অংশ? অক্ষিগোলকের 3টা অংশ। একটা হচ্ছে স্তর, লেন্স, প্রকোষ্ঠ, ঠিক আছে? স্তর, লেন্স, প্রকোষ্ঠ। অক্ষিগোলকের স্তর স্ক্লেরা, এটা হচ্ছে বাইরের সাদা তন্তুময়। এটার বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। কর্নিয়া রক্ত সরবরাহ নেই, অ্যাকুয়াস হিমার থেকে পুষ্টি গ্রহণ করে। কর্নিয়া কাল থেকে পুষ্টি গ্রহণ করতেছে, অ্যাকুয়াস হিমার থেকে পুষ্টি গ্রহণ করতেছে, তো এটা ইম্পর্টেন্ট আছে। তারপরে আসো, আইরিশের উপর অংশ ছাড়া যে স্ক্লেরার সম্মুখে সাদা অংশটি একটি পাতলা স্বচ্ছ পর্দা বা কনজাংটিভায় আবৃত থাকে। পর্দাটি স্ক্লেরা এবং কর্নিয়ার সংযোগস্থল পর্দায় আবৃত করে থাকে। চোখের পাতার ভেতরেও বিস্তৃত থাকে। আচ্ছা, কনজাংটিভা কর্নিয়াকে আবৃত করে না, এটা পড়বা। কনজাংটিভা কর্নিয়াকে আবৃত করে না, এটুকু পড়বা। যেটুকু দাগাই দিছি সেটুকু পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর কাজের কথা কি বলছে? কাজের কথা, এই যে স্ক্লেরা চোখের আকৃতি বজায় রাখে, এটা সবই পড়তে হবে, কারণ কাজ ছোট আছে এটার। যেহেতু কাজ ছোট সেহেতু পড়তে হবে। যেমন কনজাংটিভা কি করে? চোখের সম্মুখতল আর্দ্র পিচ্ছিল রাখে, অক্ষিগোলকের ভেতরের তল সিক্ত পিচ্ছিল রাখে, চোখের ধুলাবালি জীবাণু থেকে রক্ষা করে, মানে বাইরের স্তর যেহেতু সেজন্য আর কি ধুলাবালি থেকে রক্ষা করতেছে। কোরোয়েড কি? কোরোয়েড হচ্ছে এটি স্ক্লেরার নিচে অবস্থিত রক্তবাহিকা সমৃদ্ধ। আগেরটা কিন্তু রক্তবাহিকা ছিল না ওইটাতে, ঠিক আছে? রক্তবাহিকা ছিল না, কিন্তু এই কোরোয়েডের মধ্যে রক্তবাহিকা আছে, ঠিক আছে? সো এটা একটু তোমার ডিফারেন্সিয়েশন করে, কোরিলেশন করে পড়ো। আর এটা মেলানিন রঞ্জক আবৃত, তার মানে এটা হচ্ছে কালো। মেলানিন থাকলে সেটা হচ্ছে কালো,
এই যে এখানে কালো বলা আছে। কোরোয়েডের নিচে বর্ণিত অংশগুলো নিয়ে গঠিত। কোরোয়েড হচ্ছে আইরিশ নিয়ে গঠিত। কর্নিয়াটিক পেছনে চোখের উন্মুক্ত অংশে কোরোয়েড স্তরটি স্ক্লেরা থেকে বিচ্ছিন্ন হয়ে একটি বৃত্তাকার থালার মতো অংশ গঠন করে, সেটি হচ্ছে আইরিশ। দু ধরনের অনৈচ্ছিক পেশি নিয়ে আইরিশ গঠিত। দু ধরনের অনৈচ্ছিক পেশি নিয়ে আইরিশ যে গঠিত, এটা একটু পড়ো। আর লেন্সে পরিমিত আলো প্রবেশের জন্য আইরিশ পেশির সংকোচন প্রসারণ ঘটিয়ে পিপিলকে ছোট বড় করে। তাহলে পিপিলকে ছোট বড় কে করতেছে? পেশির সংকোচন প্রসারণ কে ঘটাইতেছে? আইরিশ ঘটতেছে। তো আইরিশটা পড়লো। তারপরে আসো সিলিয়ারি বডি। এটি একটি স্থূল বলয়াকার অংশ। আইরিশ এবং কোরোয়েডের সংযোগস্থলে অবস্থিত সিলিয়ারি বলয়, সিলিয়ারি প্রবর্তক এবং সিলিয়ারি পেশি নিয়ে গঠিত। তাহলে সিলিয়ারি তো কমন, তোমরা পড়তে হবে কি? সিলিয়ারি তো কমন, পড়তে হবে বলয় প্রবর্ধক পেশি। বলয় প্রবর্ধক পেশি, এটুকু পড়লেই হয়ে যাবে। নেক্সট স্লাইডে আসো। এখান থেকে আছে তোমার সিলিয়ারি পেশি কি কাজ করতেছে? লেন্সের আকৃতি পরিবর্তিত উপযোজন ক্রিয়াকে সাহায্য করতেছে সিলিয়ারি পেশি। সিলিয়ারি বডি অ্যাকোয়াস সিমার উৎপন্ন করে। তাহলে অ্যাকোয়াস সিমার কোত্থেকে উৎপন্ন হইতেছে? সিলিয়ারি বডি থেকে উৎপন্ন হইতেছে। সাসপেন্সরি লিগামেন্ট কি বলছে? লেন্সের চতুর্দিক বেষ্টনকারী লিগামেন্টকে হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট বলে। এই কাজ কি বলছে? লেন্সটি যথাস্থানে অবস্থান করে সিলিয়ারি বডির সাথে যুক্ত থাকে। আচ্ছা, এটা অতি ইম্পর্টেন্ট না, কিন্তু পিউপিলটা আসো। পিউপিল যেটা বলছে, পিউপিল হচ্ছে আইরিশের কেন্দ্রে অবস্থিত, বৃত্তাকার এবং অরীয় পেশিতে বেষ্টিত। কয়টা পেশি? দুইটা পেশি, একটা হচ্ছে বৃত্তাকার পেশি, একটা হচ্ছে অরীয় পেশি। আইরিশের অরীয় এবং বৃত্তাকার পেশি সংকোচন প্রসারণের মাধ্যমে পিউপিলটি ছোট বড় করা যায়, এবং অরীয় পেশি সংকুচিত হলে পিউপিল প্রসারিত হয়, এবং বৃত্তাকার পেশি সংকোচনে পিউপিল সংকুচিত হয়। অরীয় যেটা সেটা হচ্ছে সংকুচিত হলে পিউপিল প্রসারিত হয়, আর বৃত্তাকার পেশি যেটা, সেটার সংকোচনে পিউপিল সংকুচিত। বৃত্তাকার পেশি সংকোচনে হচ্ছে তোমার পিউপিল সংকুচিত হয়। ঠিক আছে, এটা হচ্ছে একটু মনে রাখো যে অরীয় পেশি যেটা, সেটার সাথে তোমার ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর বৃত্তাকার পেশির সাথে সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, এটা মনে রাখলেই তুমি ওটা পেরে যাওয়া। অরীয় পেশির সাথে ব্যস্তানুপাতিক, বৃত্তাকার পেশির সাথে সমানুপাতিক। ঠিক আছে, আর কাজ পিপিলের হচ্ছে মধ্যে দিয়ে চোখে আলো প্রবেশ করে। পিপিলের মধ্যে দিয়ে চোখে আলো প্রবেশ করে। মৃদু আলোতে পিপিল বড় এবং উজ্জ্বল বা তীব্র আলোতে পিপিল ছোট হয়। ওই যে দেখবা কি, চোখে আলো ফেলাইলে কি মানে পিপিলটা ছোট হয়ে যাইতেছে। তো তীব্র আলো ফেলাইলে পিপিল ছোট হয়ে যায়, আর মৃদু আলোতে পিপিল বড় থাকে। আর রেটিনা হচ্ছে তোমার অক্ষিগোলকের প্রাচীরের সর্বাপেক্ষা ভিতরের স্তর, একমাত্র আলোক সংবেদী অংশ, এবং 10টি উপস্তরে গঠিত। এখান থেকে সবই ইম্পর্টেন্ট। রেটিনার একটি স্থানে অপটিক স্নায়ু প্রবেশ করে। রেটিনায় দু ধরনের আলোক সংবেদী কোষ আছে, যেমন রড এবং কোন কোষ। রডোপ্সিন নামক আলোক সংবেদী রঞ্জক পদার্থ এবং ভিটামিন। রডোপ্সিনের মধ্যে তোমার ভিটামিন এ থাকে, তাই বলতেছে। এবং কোন কোষগুলোর বাইরের খণ্ড কোণাকার, এবং এতে আইরোপসিন নামক আলোক সংবেদী রঞ্জক পদার্থ উপস্থিত। এছাড়া এটি ফটোপসিন নামক প্রোটিন সমৃদ্ধ। আচ্ছা, চোখে রডকোষের সংখ্যা 12 কোটি। চোখে রডকোষের সংখ্যা 12 কোটি। চোখের রডকোষের সংখ্যা হচ্ছে তোমার 12 কোটি থেকে 12 কোটি 50 লক্ষ। 12 কোটি থেকে 12 কোটি 50 লক্ষ। অন্যদিকে কোন কোষের সংখ্যা হচ্ছে 60 থেকে তোমার 70 লক্ষ। কোন কোষগুলো উজ্জ্বল আলো এবং রঙিন বস্তু দর্শনের জন্য এবং ছবির সঠিক বিশ্লেষণের জন্য উপযোগী? রড কোষগুলো অনুজ্জ্বল আলোতে দর্শনের অনুপযোগী। ঠিক আছে, কোষের প্রান্তীয় সিনাপটিক্যাল অংশ স্ফীত হয়ে বাল্ব গঠন করে, যা দ্বিমেরু নিউরনের সাথে সিনাপস গঠন করে। 3 ধরনের কোন কোষ আছে বলে মনে করা হয়? কয় ধরনের কোন কোষ আছে? 3 ধরনের কোন কোষ আছে। প্রথম কোন কোষ হচ্ছে লাল ধরনের, দ্বিতীয় হচ্ছে সবুজ আর নীল। ওই RGB দিয়ে মনে রাখবে, RGB একটা কালার মোড আছে না, ওইটাই আর কি। দেখো, প্রথম হচ্ছে লাল, তারপরে সবুজ, যে রেড, গ্রিন, ব্লু, RGB কালার মোডই আর কি। 3 ধরনের কোষের সবই সমানভাবে উত্তরিত হলে সাধারণ আছে, এটা সবাই জানে। বা এটার মধ্যে একটু রিডিং দিও। এটা হচ্ছে তোমার রডকোষ যদি তোমার নষ্ট হয়ে যায়, তাহলে হচ্ছে তোমার রাতকানা রোগ হয়। এটা একটু লিখে রাখো। রাতকানা রোগ হয় তোমার রডকোষ নষ্ট হলে। আর কোন কোষ নষ্ট হলে তোমার হচ্ছে বর্ণান্ধ হয়ে যায়? বর্ণান্ধর ক্ষেত্রে তোমার কোন কোষটা নষ্ট হয়ে যায়? এটা কিন্তু আলিম স্যারের বইতে বলা আছে, তোমার আজম স্যারের বইতে বলা নেই। ঠিক আছে, আর এখান থেকে তো এই যে 12 কোটি 50 লক্ষটা এটা পড়তেই হবে, আর 60 থেকে 70 লক্ষটা পড়তে হবে।
আর অধিক সংবেদনশীল হচ্ছে তোমার রড কোষ, আলোর প্রতি অধিক সংবেদনশীল, আর আলোর প্রতি কম সংবেদনশীল কোনটা সেটা বেশি ইম্পর্টেন্ট। সাদা কালো প্রতিবিম্ব, এটা দিয়ে কি মনে রাখবা, এই যে রাতকানা দিয়ে মনে রাখবা। রাতকানা কি রাতে হয়, তার মানে কি রাতে কি আমরা সাদা কালো প্রতিবিম্বই দেখি। আর বর্ণান্ধ কি বলছে, রঙিন। বর্ণান্ধ যে রঙিন জিনিস, লাল আর সবুজের মধ্যে বা হলুদ আর নীলের মধ্যে পার্থক্য তৈরি করতে পারে না আর কি, সেজন্য আর কি রঙিন প্রতিবিম্ব এভাবে মনে রাখবা। রেটিনায় বর্ণিত নিচের অংশ, অপটিক ডিস্ক পাওয়া যায়, ম্যাকুলা লুটিয়া পাওয়া যায়, অপটিক স্নায়ু পাওয়া যায়। অপটিক ডিস্ক কি বলছে, যে বিন্দুতে নিউরনের অ্যাকশনগুলো মিলিত হয়ে অপটিক স্নায়ু গঠন করতেছে সেটা হচ্ছে তোমার অপটিক ডিস্ক। অপটিক ডিস্ক বা অন্ধবিন্দু বলা হয় বা ব্লাইন্ড স্পট বলা হয়, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। ম্যাকুলা লুটিয়া কি বলছে, ম্যাকুলা লুটিয়া হচ্ছে অপটিক ডিস্কের উপর দিকে একটি ডিম্বাকার এবং হলদে অঞ্চল থাকে, একে ম্যাকুলা লুটিয়া বলা হয়। এর কেন্দ্রে ছোট একটি গর্ত থাকে যার নাম হচ্ছে ফোভিয়া সেন্ট্রালিস বা পিতবিন্দু। এই অংশে কিছু সংখ্যক রড কোষ কিন্তু প্রচুর কোন কোষ দেখা যায়। অপটিক স্নায়ু, রেটিনা স্তরে গ্যাংলিয়া সমৃদ্ধ নিউরনের অ্যাকশনগুলো একত্রিত হয়ে অপটিক স্নায়ু গঠন করে। রেটিনায় সৃষ্ট প্রতিবিম্ব অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায়। আর এখান থেকে আসো যে অন্ধবিন্দু পিতবিন্দু এগুলোর মধ্যে পার্থক্য একটু বলছে, এখান থেকে রিডিং দিলেই হবে। রেটিনার কাজের মধ্যে পিতবিন্দুতে হচ্ছে দর্শনীয় বস্তু সুস্পষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হয়, এখান থেকে একটু পড়তে হবে, ঠিক আছে। তারপরে আসো যে লেন্সের কথা কি বলছে। লেন্সের মধ্যে তোমার এই যে লেন্সের মধ্যে তোমার এই যে পিপিলের পেছনে অবস্থিত সিলিয়ারি বডির সাথে সংযুক্ত যে অংশটাই হচ্ছে তোমার লেন্স। দ্বিউত্তল চাকরি, দ্বি অবতল না কিন্তু, ঠিক আছে, দ্বিউত্তল। লেন্স কিন্তু দ্বিউত্তল আমাদের, অবতল না, ঠিক আছে। আর হচ্ছে চাপা হলদে দৃঢ় হয় এবং আচ্ছা দরকার নেই ওটা। আর লেন্সে কিন্তু রক্ত সরবরাহ নেই, ঠিক আছে, স্ক্লেরার মতো রক্ত সরবরাহ নেই। লেন্সের সাহায্যে আলোকরশ্মি বাধাপ্রাপ্ত হয়ে রেটিনায় নিক্ষিপ্ত এবং বস্তু থেকে আগত আলোকরশ্মির মাধ্যমে রেটিনায় নির্দিষ্ট অংশে প্রতিফলিত হয়। আর হচ্ছে কি বলছে, অক্ষিগোলকের গহ্বর বা প্রকোষ্ঠ, তিনটি গহ্বর বা প্রকোষ্ঠ রয়েছে, একটা অগ্র, পশ্চাৎ আর একটা ভিট্রিয়াস প্রকোষ্ঠ। এখানে কিন্তু মধ্য প্রকোষ্ঠ নাই, আমি কিন্তু আগেই বলছি যে অগ্রপ্রকোষ্ঠ কিসে পরিপূর্ণ থাকে, অ্যাকোয়াস হিউমারে পরিপূর্ণ থাকে। আর ভিট্রিয়াস প্রকোষ্ঠটা সেটা হচ্ছে ভিট্রিয়াস হিউমারে পরিপূর্ণ থাকে। আর পশ্চাৎ প্রকোষ্ঠটা এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এটাও অ্যাকোয়াস হিউমারে পরিপূর্ণ থাকে। আর অ্যাকোয়াস হিউমার হচ্ছে আলোর প্রতিসারণে সাহায্য করে, চোখের সম্মুখে অংশের আকৃতি ঠিক রাখে। আচ্ছা এটা একটু পড়ো, কর্নেই পুষ্টি যোগায়, আচ্ছা এটা তো আমরা পড়ে আসলাম একটু আগে। আর ভিট্রিয়াস হিউমার প্রকৃতপক্ষে ডিমের সাদা অংশের মতো ঘন কিন্তু স্বচ্ছ। এতে 99% পানি, 1% কোলাজেন এবং হাইলোরিনিক অ্যাসিড ভিট্রিয়াস হিউমার গঠিত। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। 99% পানি এবং 1% কোলাজেন এবং হাইলোরিনিক অ্যাসিড ভিট্রিয়াস হিউমার গঠিত। নিচে লিখবে যে নিচের কোনটি ভিট্রিয়াস হিউমারের গঠনের অংশ না, এরকম বলবে আর কি। আর চোখের আনুষঙ্গিক অংশ যেমন হচ্ছে তোমার অক্ষিকোটর, অক্ষিপেশি, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার আনুষঙ্গিক অংশ। অক্ষিকোটর দুই শ্রেণী পেশি থাকে, একটা হচ্ছে এক্সট্রিনসিক আর একটা হচ্ছে ইন্ট্রিনসিক। তারপরে হচ্ছে ইন্ট্রিনসিক পেশির উদাহরণ কি, সিলারি পেশি, আইরিশের পেশি, এগুলো হচ্ছে ইন্ট্রিনসিক পেশির উদাহরণ। নেক্সট স্লাইডে আসো। এই যে 4টি রেকটাস 2টি অবলিক পেশিতে কর্টিস স্নায়ু গঠিত। এই যে 6টি এক্সট্রিনসিক পেশি থাকে। অক্ষিগোলকের বাইরের দিকে 6টি এক্সট্রিনসিক তোমার পেশি থাকে, 6টি করে এক্সট্রিনসিক পেশি থাকে। এর মধ্যে 4টি রেকটাস 2টি অবলিক, ঠিক আছে, 4টি রেকটাস 2টি অবলিক। তো রেকটাসগুলো পড়বা, অবলিকগুলো পড়বা। রেকটাস হচ্ছে মিডিয়াল, ল্যাটারাল, সুপিরিয়র, ইনফিরিয়র। আর অবলিকগুলো দুইটা যেহেতু সেজন্য শুধুমাত্র সুপিরিয়র এবং ইনফিরিয়র, ঠিক আছে। লিবেটল, পালপি আর সুপিরিয়রিস এটাও পড়তে হবে, এটা ইম্পর্টেন্ট আছে। তারপরে আসো এটা হচ্ছে তোমার মিডিয়াল, যেটা এটা কিভাবে মনে রাখবা, সুপিরিয়র অবলিক যেটা, ধরো এখানে কাজ হচ্ছে না কেন, সুপিরিয়র অবলিক যেটা, এখানে আসো সুপিরিয়র S/4, এটার দ্বারা বোঝাইতেছে সুপিরিয়র অবলিক। আর এটার মানে সুপিরিয়র অবলিক মাসেলটা হচ্ছে 4 নাম্বার কর্টিক স্নায়ু দ্বারা
তোমার নিয়ন্ত্রিত হইতেছে। আর ল্যাটেরাল রেকটাস এটা হচ্ছে LR6, এটা দ্বারা কী বোঝাইতেছে, LR6 ল্যাটেরাল রেকটাস পেশিটা হচ্ছে তোমার 6 নাম্বার কর্টিক স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হইতেছে, এটা পড়লেই হয়ে যাবে। আর হচ্ছে মিডিয়াল রেকটাস যেটা, সেটা হচ্ছে তোমার ওই যে অক্ষিকোটরের ভেতরের দিকে ঘুরতে সাহায্য করে, ল্যাটেরাল রেকটাস বাইরের দিকে ঘুরতে সাহায্য করে, ঠিক আছে। আর সুপিরিয়র রেকটাস হচ্ছে উপরের দিকে, ওটা তো পারবা, ইনফিরিয়র নিচের দিকে এটাও পারবা। আর হচ্ছে তোমার মধ্যবর্তী অক্ষ বরাবর ঘুরতে সাহায্য করে হচ্ছে সুপিরিয়র অবলিক যেটা, আর ইনফিরিয়র অবলিক হচ্ছে পেশির বিপরীত দিকে ঘুরতে সাহায্য করে। আর ভিতরের দিকে মিডিয়াল যেটা সেটা হচ্ছে ভিতরের দিকে, আর হচ্ছে ল্যাটেরাল যেটা সেটা বাইরের দিকে, ঠিক আছে। মিডিয়াল কিন্তু ভিতরের দিকে। মিডিয়াল কী বুঝো, যেমন ধরো যে এই বডি আঁকাইলাম, একটা বডি, ধরো যে একটা বডি আঁকাইলাম, এই বডির এই যে এখানে হাত দুইটা, এটা হচ্ছে মিডিয়াল অ্যাক্সিস, ঠিক আছে, এটা হচ্ছে তোমার মিডিয়াল অ্যাক্সিস। আর এটা তোমার ল্যাটেরাল অ্যাক্সিস। তাহলে বডির ভেতরের দিকে কোনটা, মিডিয়াল অ্যাক্সিসটাই না বডির ভেতরের দিকে? কি বুঝলা? মিডিয়াল অ্যাক্সিসটাই তো তোমার বডির ভেতরের দিকে। সো এই মিডিয়াল রেকটাস যেটা, সেটা হচ্ছে ভেতরের দিকে ঘুরতে সাহায্য করে, আর ল্যাটেরাল যেটা সেটা হচ্ছে বাইরের দিকে ঘুরতে সাহায্য করে। বোঝা গেছে? এটা দিয়ে মনে রাখবা, এই কনসেপ্ট দিয়ে মনে রাখবা, অনেক দিন পর্যন্ত মনে থাকবে ইনশাল্লাহ। অক্ষিপলক বা চোখের পাতা, এটা থেকে আসো। অক্ষিপলক বা চোখের পাতা কি বলছে, এখান থেকে হচ্ছে তোমার উপরেরটি হচ্ছে ঊর্ধ্ব অক্ষিপল্লব আর নিচেরটি হচ্ছে নিম্ন অক্ষিপল্লব। দুইটা অক্ষিপল্লব আছে, একটা হচ্ছে ঊর্ধ্ব আর একটা হচ্ছে নিম্ন। আর নিকটেটিং উপ অক্ষিপল্লব আছে, যেটা নিকটেটিং পর্দা নামে পরিচিত। এটি মানুষের একটি লুপ্তপ্রায় নিষ্ক্রিয় অঙ্গ, পেস্টিকিয়াল অর্গান। আমরা কিন্তু একদম লাস্ট চ্যাপ্টারে আমরা পড়েছিলাম, বিবর্তনের চ্যাপ্টারে। অক্ষিপল্লব ধুলাবালি তীব্র আলো বা বাতাস থেকে চোখকে রক্ষা করে। আর অক্ষিপক্ষ যেটা, সেটা হচ্ছে চোখের পাতার লোমকে অক্ষিপক্ষ বলা হয়, এটা একটু পড়ো। আর আইব্রো যেটা, আচ্ছা কপাল। আসো নেক্সট স্লাইডে আসো। এখান থেকে আমরা কি পড়বো, এখান থেকে অক্ষি গ্রন্থির কথা বলা আছে। আর এটা বড় হয়ে গেল কেন, সেটা ছোটো করে নেই। আচ্ছা, অক্ষি গ্রন্থির কথা আমাদের বলা আছে। অক্ষি গ্রন্থি আমাদের হচ্ছে 3টার কথা বলা আছে। এটা কীভাবে মনে রাখবো আমরা? হামলা দিয়ে মনে রাখবো। কীভাবে মনে রাখবো? হামলা, হা থেকে আসতেছে হার্ডিয়ান গ্রন্থি, ম থেকে আসতেছে তোমার মিওবিয়ান গ্রন্থি, আর লা থেকে আসতেছে ল্যাক্রিমাল গ্রন্থি। ওকে, মিলে গেল কিন্তু। তারপরে আসো যে ল্যাক্রিমাল গ্রন্থি, এটা হচ্ছে তোমার অগ্রভাগের পৃষ্ঠদেশে অবস্থিত। ওটাকে একটু পড়ো। এখানে কি থাকে এটা মেনলি ইম্পর্টেন্ট, যে ব্যাকটেরিয়া নাশক লাইসোজাম এনজাইম থাকে। আর এটার কাজ কি, কাজটা ইম্পর্টেন্ট, যে তোমার এই লাইসোজাম ব্যাকটেরিয়া তোমার ধ্বংস করে চক্ষুকে সুরক্ষা দেয়। হার্ডিয়ান গ্রন্থি কী করে? হার্ডিয়ান গ্রন্থি হচ্ছে তৈলাক্ত ক্ষরণ অক্ষিপল্লব কনজাংক্টিভা বা কর্নিয়াকে সিক্ত এবং পিচ্ছিল রাখে। আচ্ছা, মিওবিয়ান গ্রন্থির কাজ কী হচ্ছে? এই যে পিচ্ছিল রাখে, তার মানে হার্ডিয়ান গ্রন্থি আর মিওবিয়ান গ্রন্থি এই দুটার কাজ প্রায় সেম। আর কনজাংক্টিভাতে আসো, এটা হচ্ছে তোমার অক্ষিপল্লবের তোমার ভেতরের অংশ এবং স্তরের অগ্রাংশ, যে স্বচ্ছ পাতলা মিকাস স্তরে আবৃত থাকে, তার নাম হচ্ছে কনজাংক্টিভা। কনজাংক্টিভার কাজ হচ্ছে এটি চোখকে ধুলাবালি এবং জীবাণু থেকে রক্ষা করে। চোখের সম্মুখতল এবং অক্ষিপল্লবের ভেতরের আর্দ্র ওই একই পিচ্ছিল রাখে আর কি, একই রকমের কাজ করে আর কি। আর হচ্ছে দর্শন, প্রতিবিম্ব গঠন এবং দর্শন প্রক্রিয়া থেকে কি বলছে এখানে, এটা হচ্ছে তোমার 5টি ধাপে সম্পন্ন হয়। এটুকু পড়ো, আর রিডিং পড়লেও হবে, না পড়লেও হবে, সমস্যা নেই। নেক্সট স্লাইডে আসো। এখান থেকে কি বলছে, তো এখান থেকে বলছে যে তোমার দর্শন কৌশলের গতিপথ, এটা একটু পড়ো রিডিং, ঠিক আছে। এখান থেকে রিডিং পড়ো। আর উপযোজন ক্ষমতার কথা বলছে। উপযোজন ক্ষমতার কথাটা একটু বেসিক ক্লিয়ার করো। আর হচ্ছে উপযোজন ক্ষমতা তোমার কত? উপযোজন ক্ষমতা হচ্ছে তোমার 600 মিটার, না 0.6 মিটার, তাই না? উপযোজন ক্ষমতা হচ্ছে মানে 6 মিটার, সরি 6 মিটার দূরত্ব অবস্থিত, চোখ থেকে তোমার 6 মিটার দূরত্ব অবস্থিত উপযোজন ক্ষমতা, ঠিক আছে। আর প্রতিবিম্ব রেটিনা প্রকাশের জন্য তোমার উপযোজনের প্রয়োজন হয়। আচ্ছা ঠিক আছে, ওটা একটু রিডিং দিও, এখান থেকে বেসিক ক্লিয়ার করতে হবে, বললামই তো। আর হচ্ছে তোমার উপযোজন ক্ষমতার ক্ষেত্রে উপযোজন করে কোন কোন জিনিস, সেটা হচ্ছে তোমার আইরিশ, এটা একটু লিখে রাখো। আইরিশ,
তারপরে হচ্ছে তোমার লেন্স, তারপরে হচ্ছে সিলিয়ারি পেশি, সিলিয়ারি পেশি, এটা কিন্তু সিলিয়ারি পেশি। হ্যাঁ, আরেকটা হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট, সাসপেন্সরি লিগামেন্ট। ওকে, লেখাটা খারাপ কিন্তু একটু বুঝে নাও। হ্যাঁ, এটা কীভাবে মনে রাখবা, এটা মনে রাখবা অলস পেশি দিয়ে। অলস পেশি দিয়ে কী মনে রাখবা, উপযোজন করে কারা কারা, তাদের নাম মনে রাখবা। কিভাবে মনে রাখবা, অ থেকে আসতেছে আইরিশ, ল থেকে আসতেছে তোমার লেন্স, দিয়ে আসতেছে তোমার সিলারি পেশি আর সাসপেন্সরি পেশি। সেজন্য আমি লাস্টে পেশি কথাটা অ্যাড করছি। তোমরা চাইলে শুধুমাত্র অলস দিয়েও মনে রাখতে পারো পুরাটা, কিন্তু পেশিটা মনে রাখলে ওই এর সাথে যে পেশি, দুইটা দেওয়া পেশি আছে, সিলিয়ারি পেশি আর এটা হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট। ঠিক আছে, এই দুইটার কথা মনে থাকবে আর কি। তো আসো যে ওই যে দৃষ্টিতে কাছের বস্তু তোমার স্পষ্ট দেখা যায় না তাকে হচ্ছে তোমার হাইপারমেট্রোপিয়া বলা হয়। আর হচ্ছে তোমার দূরের বস্তু দেখতে সমস্যা হয়, তোমাদের বেশিরভাগের যে সমস্যা সেটা হচ্ছে মায়োপিয়া, এটা একটু পৈরু। তারপর দ্বিনেত্র দৃষ্টি দিয়ে আমরা দেখি, এটা তো দেখো। আর এই যে এটা খুবই ইম্পর্ট্যান্ট যে চোখ দুটার দূরত্ব কত, এই চোখ থেকে এই চোখের দূরত্ব কত, এই 6.3 সেন্টিমিটার। ওকে, তারপরে আসো যে আমাদের যে দ্বিনেত্র দৃষ্টির কারণে আমরা কি করতে পারি, ত্রিমাত্রিক একটা প্রতিবিম্ব দেখতে পারি। আর দ্বিনেত্র দৃষ্টির শর্ত কি, শর্তগুলো রিডিং পড়ো। যে অক্ষিপেশিকে সঠিকভাবে সংকুচিত হতে হবে, দু চোখের রেটিনায় সদৃশ বিন্দুর উপস্থিতি থাকতে হবে। সদৃশ বিন্দু যেমন হচ্ছে ধরো এই যে বাড়িটাকে যে দেখতেছো, বাড়িটার সদৃশ বিন্দু কোনটা, বাড়িটার সদৃশ বিন্দু কিন্তু এই যে মাঝখানের যে এইটা, একটা সদৃশ বিন্দু দেখতে পাইতেছো, মাঝখানের যে কয়টা জিনিস সেটা হচ্ছে তুমি সদৃশ দেখতে পাইতেছো। আমি যদি খুবই ভালোভাবে আঁকাই, এই যে এইটুকু জিনিস, এই যে ত্রিকোণের মতো এই জায়গাটুকু তুমি সদৃশ দেখতে পাইতেছো, ডান চোখেও দেখতে পাইতেছো, বাম চোখেও দেখতে পাইতেছো। ঠিক আছে, তো ওইটুক জিনিস হচ্ছে তোমার সদৃশ বিন্দু। ওই কয়েকটা বিন্দু হচ্ছে তোমার সদৃশ বিন্দু। আর হচ্ছে একই রকম প্রতিবিম্ব সৃষ্টি হতে হবে, সদৃশ বিন্দু থাকলেই তো একই রকম প্রতিবিম্ব সৃষ্টি হবে। দুটি বীক্ষণ ক্ষেত্রকে এক জায়গায় পরস্পর মিলে যেতে হবে, একই জিনিস বলছে, লাস্টের তিনটা জিনিস একই কথা বলছে। ওই সদৃশ বিন্দু বুঝলে ওই তিনটা একইভাবে বুঝে যাবা। আচ্ছা, নেক্সট স্লাইডে আসো। এখানে দ্বিনেত্র দৃষ্টি থাকার সুবিধার কথা বলছে, অবশ্যই সুবিধা আছে, নইলে তো আর আল্লাহ তাআলা আমাদের দিত না, তাই না? মানুষ সৃষ্টির সেরা জীব, তাদেরকে একটা জিনিস আছে মানে কি, সেটা থাকার অবশ্যই সুবিধা আছে। সুবিধাগুলো পড়ে নিও, রিডিং পড়লেই হয়ে যাবে। চক্ষুর দৃষ্টিতে ভিটামিন এর ভূমিকা, ভিটামিন এর অভাবে কিন্তু রাতকানা হয়ে যায়। আর ভিটামিন এর প্রধান উপাদান হচ্ছে রেটিনল। রড ও কোন কোষগুলোর আলোক সংবেদী রডোপ্সিন এবং নাইরোপ্সিন রঞ্জকের গঠনে অংশ নেয়। ঠিক আছে, এটা একটু পড়ো, প্রথমটা পড়লেই হয়ে যাবে। তারপর চোখের ছানি, এটা কি বলছে, ক্যাটারাক্ট, আই ক্যাটারাক্ট, যে সেটাই চোখের ছানি। এটা হচ্ছে তোমার লেন্স অস্বচ্ছ হয়ে পড়ে, দৃষ্টিশক্তি কমে যায়। লেন্স হচ্ছে তোমার অপুষ্টিজনিত কারণে, এটার কারণে হচ্ছে কি অপুষ্টি। আর এগুলো একটু রিডিং দিও, অত বেশি ইম্পর্টেন্ট না। নেক্সট স্লাইডে আসো। এখানে কি বলছে, কান। এখন চোখ শেষ হইলো, এখন কান শুরু হয়েছে। হ্যাঁ, কানটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, বেশি কিছু নাই, কিন্তু এখান থেকে একটু কঠিন জিনিস আছে, কঠিন জিনিসপাতি আছে। আচ্ছা, যাই হোক, এখান থেকে কি বলছে যে কানের যে অংশগুলো আছে, এটা তো খুবই ইম্পর্টেন্ট। এই যে কানের যে অংশগুলো, এটা খুবই ইম্পর্টেন্ট, তো রিডিং দিবাই চোখের অংশের মতোই, কিন্তু তিনটি প্রধান অংশে বিভক্ত, বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ। এটা মনে থাকবে, অসুবিধা নাই। বহিকর্ণের মধ্যে কি আছে, বহিকর্ণের মধ্যে সবচেয়ে বাইরে আছে পিনা বা অরিকল বা কর্ণছত্র। ঠিক আছে, এটি কী করে, পিনার কাজটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, পিনার কাজটা ইম্পর্টেন্ট। আর পিনার যে নাম আর কি, অরিকল, কর্ণছত্র, এই সিনোনিম ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট। আর কাজটা ইম্পর্টেন্ট, কি, শব্দ তরঙ্গ সংগ্রহ এবং কেন্দ্রীভূত করে অডিটরি মিকাস বা গণকবরে প্রেরণ করা হচ্ছে পিনার কাজ। নেক্সট স্লাইডে আসে, এখান থেকে আর কিছু না। অডিটরি মিটাসের কথা কি বলছে, অডিটরি মানে কি, অডিট বা টেম্পোরাল, এই জিনিসগুলো মানে হচ্ছে শ্রবণ রিলেটেড আর কি। এই কথাগুলো শুনলেই ধরে রাখবা যে সেখানে শ্রবণ রিলেটেড কোনো কথা বলতেছে। এখানে অডিটরি মিটাসের মানে কি, যে পিনার
থেকে একটু দূরে অবস্থিত। এই যে পিনা, তারপর হচ্ছে তোমার এই অডিটরি মিটাস বা কর্ণকুহর। এই যে কর্ণকুহরের নামটা আলাদা করে মানে পড়বা, সিনোনিমগুলো অবশ্যই পড়তে হবে এখানকার। তারপরে আসো যে এই অডিটরি মিটাসের এর বাইরে 1/3 হচ্ছে তোমার তরুণাস্থিতি, ভেতরে 2/3 অস্থিতে গঠিত, ঠিক আছে। তার মানে এখানে এটুকু হচ্ছে তোমার বাইরের 1/3 হচ্ছে তোমার তরুণাস্থি, আর ভেতরের 2/3 হচ্ছে তোমার তো অস্থি দিয়ে গঠিত। হ্যাঁ, তারপরে হচ্ছে এগুলো হচ্ছে তোমার সূক্ষ্ম রোমে আবৃত থাকে, আর এখানে সেরুমিনাস গ্রন্থি থাকে, যেখান থেকে তোমার সেরুমেন বা কানের খৈল উৎপন্ন হয়। কানের খৈল এক ধরনের মোম জাতীয় পদার্থ। হ্যাঁ, আর এটার কাজ সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই যে শব্দ তরঙ্গ হচ্ছে তোমার লম্বভাবে কর্ণপটে পৌঁছে দেয়, এটা একটু ইম্পর্টেন্ট আছে। আর হচ্ছে ওই যে রোমগুলো হচ্ছে ধুলাবালি প্রবেশে বাধা দেয়, সেজন্য তো কানের ময়লা সৃষ্টি হয়। আর হচ্ছে তোমার কর্ণপটহের কাজের জন্য অনুকূল উষ্ণতা এবং আর্দ্রতা তোমার দিয়ে থাকে। কর্ণপটহের কাজের জন্য তোমার অনুকূল উষ্ণতা এবং আর্দ্রতা দিয়ে রাখে। কারণ কি, এই যে কর্ণপটহ কোথায়, এই যে টিম্পেনিক পর্দা যেটা, সেটাই তো কর্ণপটহ, তাই না? এখান দিয়ে তুমি যখন বাতাসটা আসবে, তখন ঠান্ডা বাতাস আসলে তুমি ঠান্ডা লেগে যাবে, সেজন্য ওটা হচ্ছে তোমার রোম থাকে না, ওই রোমগুলো হচ্ছে তোমার একটা আর্দ্রতা প্রদান করে বা উষ্ণতা প্রদান করে, যাতে হচ্ছে এই টিম্পেনিক পর্দার কোনো ক্ষতি না হয়। টিম্পেনিক পর্দা ফেটে গেলেই কিন্তু যে মানুষ কানে আর শুনতে পায় না। আর টিম্পেনিক পর্দা দিয়েই আর কি মানুষ প্রধান শ্রবণ অঙ্গ, বা এটা আমরা বলতেই পারি আর কি। কারণ হচ্ছে তোমার এই বায়ুর শব্দ তরঙ্গগুলো যখন ধরো যে একটা এই যে টিম্পেনিক পর্দা, এটা এখানে যখন তোমার আঘাত করে, তখনই আমরা সেই শব্দটাকে শুনতে পাই, ঠিক আছে। এখন আসো, এর সাথে মধ্যকোণে ম্যালিয়াস যুক্ত থাকে, এটা তো আমরা দেখতেই পাইতেছি, ছবি দেখে পড়বা তাহলেই বুঝে যাবা। কাজটা খুবই ইম্পর্টেন্ট, বহিকর্ণকে মধ্যকর্ণ থেকে পৃথক। আচ্ছা, ওটা তো বুঝবাই। শব্দ তরঙ্গ কেঁপে ওঠে এবং শব্দ তরঙ্গকে সমতলে মধ্যকর্ণে পরিবহন করা টিম্পেনিক পর্দার কাজ। এখানে কি বলছিলাম, লম্বভাবে কি কাজ করে, লম্বভাবে শব্দ তরঙ্গ কাকে পাস করতেছে, লম্বভাবে হইতেছে অডিটরি মিটাস। আর সমতলে কি পাস করতেছে, সমতলে হচ্ছে টিম্পেনিক পর্দা তোমার পাস করতেছে। ওকে, এই কথাটা মনে রাখবা। কিন্তু আমি কিন্তু দেখাই দিতেছি যে কোথায় তোমরা হচ্ছে ভুল করবা এই কয় জায়গাতে আমি কিন্তু সেগুলো যে দাগাই দিচ্ছি, টিক মার্ক দিয়ে দিচ্ছি, সেগুলোতে তোমরা ভুল করবা। আর মধ্যকর্ণেতে কি বলছে, করটি টিম্পেনিক বুলার ভেতরে অবস্থিত। আচ্ছা, টিম্পেনিক বুলার ভেতরে কোনটা অবস্থিত থাকে, মধ্যকর্ণ অবস্থিত থাকে। এবং ইউস্টেশন নালী, যেটা ইউস্টেশন নালীর কথা কি বলছে, ইউস্টেশন নালী মধ্যকর্ণের তলদেশ থেকে সৃষ্টি হয়ে গলবিল পর্যন্ত বিস্তৃত। এটা হচ্ছে গলবিল পর্যন্ত বিস্তৃত। এটি হচ্ছে সরু নালী বিশেষ। টিম্পেনিক পর্দার উভয় পাশের বায়ুর চাপ সমান রাখার কাজ। টিম্পেনিক পর্দার উভয় পাশের বায়ুর চাপ সমান রাখে টিম্পেনিক পর্দার উভয় পাশের বায়ুর চাপ সমান রাখে হচ্ছে ইউস্টেশন নালী। এটা খুবই ইম্পর্টেন্ট। ফলে কর্ণপটহ ফেটে যাওয়া থেকে রক্ষা পায়। কর্ণপটহ ফেটে যাওয়া থেকে রক্ষা করা কার কাজ, এই যে ইউস্টেশন নালীর কাজ। ইউস্টেশন নালী কিন্তু আমরা পড়ে আসছি, ওই শ্বসনের চ্যাপ্টারে পড়ে আসছি, ঠিক আছে। মেইনলি আমার সম্ভবত পঞ্চম নাকি ষষ্ঠ অধ্যায়, হ্যাঁ পঞ্চম অধ্যায় হয়তো বা, ঠিক আছে, ওই লাংসের চ্যাপ্টারে আর কি। আচ্ছা, ঠিক আছে, এখানে আসো, যারা দেখো নাই ওটা দেখে নিবা। তারপরে কর্ণাস্থির কথা বলছে। কর্ণাস্থি 3টা, মেলিয়াস, ইনকাস এবং স্টিপিস। আর মেলিয়াস হচ্ছে তোমার হাতুড়ির মতো, ঠিক আছে। এটা মানে চিত্রটা দেখলেই বুঝতে পারবা। এই যে এ দেখো, হাতুড়ির মতো যে দেখা যাইতেছে, এই মেলিয়াসকে আসলেই হাতুড়ির মতো দেখা যেতেছে, সেজন্য আর কি ওই নামই হয়েছে আর কি, মেলিয়াস। ওকে, আর ইনকাস দেখতে নেহাইয়ের মতো, আর স্টেপিস দেখতে ঘোড়ার জিনের পাদানির মতো, ঠিক আছে। তো আর স্টেপিস হচ্ছে ঘোড়ার জিনের পাদানির মতো দেখতে। ঘোড়ার জিনের পাদানি দেখো তো, এটাকে উল্টা করো, এটাকে একটু রোটেট করো, দেখো তো এরকম একটা জিনিস পাও কিনা, দেখো তো। এটাই তো ঘোড়ার জিনের পাদানি। ওই যে আগেকার ছবিগুলাতে যখন মানে হিস্টোরিক্যাল ছবি যেগুলো, সেগুলোতে দেখবে যে এই জায়গায় পা দিয়েই হচ্ছে তোমার ঘোড়ার উপরে উঠে আর কি, ঘোড়ার উপর চড়ে বসে, এরকম একটা জিনিস দিয়ে, ঠিক আছে। তো এটাই আর কি বলছে আর কি, ঘোড়ার জিনের পাদানির মতো দেখতে। তারপরে আসো, এখানে বলছে ছিদ্রপথ কি, যে 2টা ছিদ্রপথ থাকে, একটা হচ্ছে ওভালিস আর একটা হচ্ছে রোটান্ডা। ফেনেস্ট্রা ওভালিস, ফেনেস্ট্রা রোটান্ডা। যেটা হচ্ছে ওভালিস মানে কি, ওভালিস মানে হচ্ছে ডিম,
ওভা, ওভা মানে ডিম না, সেটা হচ্ছে ডিম্বাকার, আর যেটা গোল সেটা হচ্ছে রোটান্ডা। ওকে, কাজটা পড়ে নিলেই হয়ে যাবে। আর হচ্ছে অন্তঃকণের কি বলছে, শ্রুতিকোটের বা অডিটরি ক্যাপসুল এর পেরিওডিক অস্থির অভ্যন্তরে অবস্থান করে। অন্তঃকণের প্রধান অংশ হলো মেমব্রেনাস লেবিরিন্থ। অন্তঃকণের প্রধান অংশ কি? মেমব্রেনাস লেবিরিন্থ। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, অন্তঃকণের মেইন অংশ কোনটা? মেমব্রেনাস লেবিরিন্থ। ওকে, তারপরে আসো অ্যান্ডোলিম্ফ নামক তরল দ্বারা এটি পরিপূর্ণ থাকে। অস্থিময় ল্যাবিরিন্থ দ্বারা মেমব্রেনাস লেবিরিন্থ পরিবেষ্টিত থাকে। দুই ল্যাবিরিন্থের মধ্যবর্তী পেরিলিম্ফ দ্বারা দুই লেবিরিন্থের মধ্যবর্তী স্থানে কি থাকে? পেরিলিম্ফ থাকে। মেমব্রেনাস লেবিরিন্থ ভারসাম্য এবং শ্রবণের অঙ্গ নিয়ে গঠিত। আচ্ছা, নেক্সট স্লাইডে চলো। তারপরে আসো ভারসাম্যের অঙ্গ। ভারসাম্যের অঙ্গ কি? ওই যে আর কি বললেই তো, মেমব্রেনাস লেবিরিন্থ ভারসাম্য এবং শ্রবণের অঙ্গ নিয়ে গঠিত, তাই না? এটাই, এইখানে ভারসাম্যের অঙ্গের কথা বলছে, শ্রবণের অঙ্গের কথা বলছে। তো এখান থেকে আসো, এখানে ভারসাম্যের অঙ্গের কথা কি বলছে, যে মানুষের ভারসাম্যের অঙ্গকে কি বলা হয়? ভেস্টিবুলার অ্যাপারেটাস বলা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে যা 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 হাইলাইট করা দেখতেছো, নীল হাইলাইট করা, এগুলো সবই ইম্পর্টেন্ট, সবই পড়তে হবে। এটি ইউট্রিকুলাস এবং স্যাকুলাস দুটি ছোট গহ্বর এবং 3টি অর্ধবৃত্তাকার নালী সমন্বয়ে গঠিত। দুটি হচ্ছে ছোট গহ্বর এবং 3টি অর্ধবৃত্তাকার নালী নিয়ে গঠিত। আচ্ছা, এই যে অর্ধবৃত্তাকার নালী, এই যে দেখো 3টাই দেওয়া আছে, ঠিক আছে। আর হচ্ছে তোমার ম্যাকুলাই হচ্ছে তোমার কি থাকে? সংবেদী রোমকোষ থাকে। আচ্ছা, এটা এটা পড়তে হবে। এবং রোমকোষগুলো অটোলিথ না সমৃদ্ধ অটোলিথিক মেমব্রেনে দৃঢ়ভাবে গেঁথে থাকে। আচ্ছা, রোমকোষগুলো কুপুলা নামক জিলাটিন পর্দায় গভীরভাবে প্রথিত থাকে। এর কাজ কি? সম্মিলিত দেহের ভারসাম্য রক্ষা করা। ভারসাম্যের অঙ্গ কথা বলছে, তাহলে তো কাজ তো ভারসাম্য নিয়ন্ত্রণ করাই হবে। শ্রবণাঙ্গর কথা কি বলছে? শ্রবণাঙ্গকে ককলিয়া বলা হয়। শ্রবণাঙ্গকে ককলিয়া বলা হয়। এটা দাগানো নাই, এটা কিন্তু দাগায় রাখো। আর হচ্ছে তোমার উপরে পেরিলিম্ফে পূর্ণ স্ক্যালা ভেস্টিবুলি, মাঝে স্ক্যালা মিডিয়া, উপরে উপরে ভেস্টিবুলি, মাঝে তো মিডিয়া মনেই থাকবে। আর নিচে হচ্ছে টিম্পেনি, এটা 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 পড়তে হবে। নিচে হচ্ছে টিম্পেনি। এই যে এটা দেখে মনে রাখবা, তাহলেই মনে থাকবে। এই চিত্রটা দেখে মনে রাখবা। তারপরে আসো রূপান্তর মূল শ্রবণাঙ্গ অর্থাৎ অর্গান অফ কর্টি গঠন করেছে ইতালিয়ান শৈল্যবিদ গ্যাসপেরি কর্টি। এর নাম অনুসারে অঙ্গটির নাম করা হয়েছে। এই রোমকোষের সংখ্যা কত? রোমকোষের সংখ্যা প্রায় 25,000। এর নাম হেলিকোট্রিমা। ঠিক আছে, সরু নলাকার অংশের সাথে পরস্পর সংযুক্ত হয়, এর নাম হচ্ছে হেলিকোট্রিমা। এটাও পড়তে হবে। কাজ কি? ওই শ্রবণ আর কি। তারপরে আসো এখান থেকে আর কিছু নাই, এখান থেকে কিছু পড়ো না, ঠিক আছে? মাথা নষ্ট করার দরকার নাই। এখান থেকে আসো, এখান থেকে কী পড়তে হবে? এই যে অ্যাম্পোলা ঘূর্ণনের অনুভূতি সংগ্রাহক, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। অ্যাম্পোলা কি? অ্যাম্পোলা হচ্ছে ঘূর্ণনের অনুভূতি সংগ্রাহক। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আর কিছু পড়তে হবে না এই স্লাইড থেকে, এখান থেকে রিডিং দিলেই হয়ে যাবে। ছকটা খালি। আর রাসায়নিক সমন্বয়ের মধ্যে আসো, রাসায়নিক সমন্বয় অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। রাসায়নিক সমন্বয়ের মধ্যে কি বলছে? যে রাসায়নিক সমন্বয়, এটা হচ্ছে ক্ষরণ পদ্ধতি। ওর ক্ষরণ নির্গমন নালীর উপস্থিতি অনুপস্থিতির ভিত্তিতে গ্রন্থি দু ধরনের, বহিকরা গ্রন্থি, অন্তঃকরা গ্রন্থি। বহিকরা বা সনাল গ্রন্থি, এটা হচ্ছে এক্সোক্রাইন গ্রন্থি। এটা হচ্ছে তোমার কি, এই গ্রন্থির ক্ষরণকে কি বলে? এনজাইম বলা হয়, ঠিক আছে? লিখে রাখো, এনজাইম বলা, ঠিক আছে? আর এই অন্তঃকরা গ্রন্থির ক্ষরণকে কি বলা হয়? হরমোন বলা হয়, ঠিক আছে? দুইটা কিন্তু দুই জিনিস, এখানেই বলে দিছে। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। রিডিং দিতে হবে, বেসিক ক্লিয়ার করতে হবে। 3 স্টার ইম্পর্টেন্ট এটা, এই 4টা এমনিই পারবা এটা, ঠিক আছে? এটা এমনিই পারবা ইনশাল্লাহ। তাহলে নেক্সট স্লাইডে আসো। অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থির কথা কি বলছে? এটার মধ্যে দেখো যে নির্দিষ্টভাবে এই যে কী বলছে, সিক্রেটিন, যে এই হচ্ছে তোমার, এটাই হচ্ছে তোমার সর্বপ্রথম আর কি, মানে সিক্রেটিন হচ্ছে তোমার সর্বপ্রথম শনাক্তকারী এনজাইম। আর হচ্ছে সিক্রেটিন হচ্ছে তোমার শনাক্তকারী হরমোন সর্বপ্রথম। এটা হরমোন নামে অভিহিত করুন। গ্রিক শব্দ হচ্ছে তোমার হরমোন থেকে, হরমোন শব্দটির উৎপত্তি। হরমোনের বৈশিষ্ট্য অনেক ইম্পর্টেন্ট, হরমোনের বৈশিষ্ট্য অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, দাগাই দিই তাও কিছু, যাতে তোমাদের পড়তে সহজ হয়। এখানে দাগানোই আছে আর কি, কিন্তু যেটা দাগানো নাই সেটা হচ্ছে কয়েকটি হরমোন প্রাণীদের দ্বৈত নিয়ন্ত্রণের ভূমিকা রাখে।
এটা এটা ইম্পর্টেন্ট আছে। আর এটা হচ্ছে রাসায়নিক দূত হিসেবে সাহায্য করে এগুলো। আর যেগুলো দাগায় দেওয়া আছে 1 2 এই যে 3 4 5 8 আর 11 এই কয়েকটা বেশি ভালোভাবে পড়বা, ঠিক আছে। আরগুলা রিডিং দিবা অবশ্যই। এখানে দেখছো না 5 স্টার দেওয়া আছে, এটা 5 স্টারের মতো ইম্পর্টেন্ট। হরমোনের প্রকারভেদ কি বলছে? হরমোনের প্রকারভেদের মধ্যে বলছে যে তোমার এই যে টপিক হরমোন কোনটা, তারপর অটাকয়েড হরমোন কোনটা, তারপরে হচ্ছে প্যারাক্রিন হরমোন কোনটা, তারপরে নিউরো হরমোন কোনটা, পাকতন্ত্রীয় হরমোন কোনটা, এটা তোমরা একবার রিডিং দিলেই পেরে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, কিন্তু এটা যে হরমোন যে কয়েক প্রকারের আছে, টপিক হরমোন কি বলছে, এক গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে অন্য গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করতেছে। কি কি? সেটা হচ্ছে তোমার TSH ACTH FSH। এটা কীভাবে মনে রাখবা? আরেকটা হরমোন আছে এখানে টপিক হরমোন, সেটা হচ্ছে তোমার লুটিনাইজিং হরমোন। এটা মনে রাখবা তোমরা ফ্ল্যাট কথাটা দিয়ে, ফ্ল্যাট কথাটার মাধ্যমে। এটা মনে রাখবা ফ্ল্যাট কথাটার মাধ্যমে। কীভাবে? এফ থেকে আসতেছে FSH ফলিকল স্টিমুলাইজিং হরমোন, এল থেকে আসতেছে লুটিনাইজিং হরমোন LH, এ থেকে আসতেছে হচ্ছে ACTH, আর টি থেকে আসতেছে TSH। ওখানে এভাবেই আসবে, ঠিক আছে। আর অটাকয়েড হরমোন কি? উৎপস্থলের নিকটেই কাজ করে। এটা কিন্তু আমরা এখনও পড়তেছি অটাকয়েড হরমোন, আমাদের ভাইভাতে এখনও ধরতেছে। তার মানে কি? এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। গ্যাস্ট্রিন সিক্রিন দুইটাই আছে, দুইটা মুখস্থ করে ফেললেই হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আসো যে প্যারাক্রিন হরমোন। প্যারাক্রিন হরমোন হচ্ছে তোমরা যে অগ্নাশয়ের আলফা কোষ থেকে নিঃসৃত গ্লুকাগন হরমোন বিটা কোষের ইনসুলিন ক্ষরণ প্রভাবিত করে। মানে প্যারাক্রিন হরমোন কি? দুটি হরমোন ক্ষরণকারী কোষের একটির হরমোন যদি অপরটির ক্ষরণ নিয়ন্ত্রণ করে, মানে ট্রপিকের মতোই আর কি। একটির ক্ষরণ আরেকটির তোমার হচ্ছে অপরটির ক্ষরণ নিয়ন্ত্রণ করতেছে, সেটাই হচ্ছে প্যারাক্রিন, ঠিক আছে। তারপর এটা একটা উদাহরণ দেওয়া আছে, একটা উদাহরণ পড়লেই হয়ে যাবে। নিউরো হরমোনের কথা কি বলা আছে? নিউরন হরমোনে হচ্ছে যেসব হরমোন নিউরন বা স্নায়ুকোষে সংশ্লেষিত হয় এবং সেইখান থেকে খরিত হয়, তো সেটাকে নিউরো হরমোন বলা হয়। যেমন ADH এটা খুবই ইম্পর্টেন্ট। পোস্টেরিয়র পিটুইটারিতে থাকে, তাই না? কিন্তু মাথার মানে হচ্ছে নিউরন থেকেই তোমার নিঃসৃত হয়, কিন্তু পরে সঞ্চিত থাকে হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারিতে। অক্সিটোসিন, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। পাকতন্ত্রীয় হরমোন, এটা মনেই থাকবে এমনিতেই, ঠিক আছে। তো নেক্সট স্লাইডে চলো। এখান থেকে এটাও খুবই ইম্পর্টেন্ট, এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এখানে কয়টা স্টার দেওয়া আছে? এখানে 6 স্টার দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে খুবই ইম্পর্টেন্ট। কিন্তু এই চার্ট পড়া ফেললা, পুরা মুখস্থ করে ফেললা, কিন্তু সেই সাথে তুমি পুরা আজমল ভুলে গেলা, এরকম করলে চলবে না, ঠিক আছে। আগে ওইগুলা পড়বা, আগে সহজ জিনিস পড়বা, আগে সহজ জিনিস মনে রাখার চেষ্টা করবা, তারপর কঠিনগুলা পড়বা। আর কঠিনগুলা বারবার পড়বা, ঠিক আছে। এমন না যে অনেক মনোযোগ দিয়ে পড়তে হবে, ঠিক আছে। এগুলা দেখবা কি এক এক দিন তোমার এক একটা মনে থাকতেছে। মনে করলা আজকে তোমার এই পিটুইটারিটা মনে হয়ে গেল, তুমি পড়লা প্রত্যেকটাই, মনে হলো শুধু পিটুইটারি, সমস্যা নাই, কালকে আবার পড়ো, কালকে মনে হবে তোমার পিটুইটারির সাথে থাইমাস, তারপরে আবার মনে হয়ে গেলো তোমার শুক্রাশয়, কিন্তু ডিম্বাশয় মনে হইলো না, ঠিক আছে। আবার পড়ো, সমস্যা নেই, দেখা গেল যে পিনিয়াল মনে হয়ে গেল, ডিম্বাশয় মনে হয়ে গেল, ঠিক আছে। এভাবে সব আস্তে আস্তে তুমি কভার করে ফেললা, ঠিক আছে। এভাবে পড়তে হবে, পড়ার টেকনিকটা চেঞ্জ করতে হবে। এখন আসো পিটুইটারি, এই গ্রন্থিটা হচ্ছে তোমার সবচেয়ে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি, ঠিক আছে। এই যে বলে না ছোট মরিচের ঝাল বেশি, দেখো সবচেয়ে কাজ বেশি এটার। আরগুলার কাজ দেখো, আরগুলার কাজ হচ্ছে ছোট ছোট, কিন্তু এটার কাজ সবচেয়ে বেশি, ওই ছোট মরিচের ঝাল বেশি আর কি। এখন আসো যে এই যে এখানে বৃদ্ধি পোষক হরমোন বলছে প্রোটিন সংশ্লেষণ নিয়ন্ত্রণ করে, থাইরয়েড উদ্দীপক হরমোন থাইরয়েড বৃদ্ধি কাজ করে, লুটিনাইজিং হরমোন এই যে ডিম্বপাত করে, দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করে, দুগ্ধক্ষরণটা খুবই ইম্পর্টেন্ট। ফলিকল কী করে? ফলিকলের পূর্ণতা দান করে। প্রোল্যাক্টিন কী করে? দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করে। অ্যাড্রেনোকর্টিক হরমোন কী করে? অ্যাড্রেনাল গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে হচ্ছে। মেলানোসাইট হরমোন কী করে? চুলের বর্ণ নিয়ন্ত্রণ করে, এটা একটু ইম্পর্টেন্ট আছে। আর অ্যান্টিডায়াবেটিক হরমোন, এটা খুবই ইম্পর্টেন্ট। নিউরো হরমোন পড়ে আসলাম, এটা হচ্ছে বৃক্কীয় নালীর পানি পুনঃশোষণ ক্ষমতা এবং রক্তবাহিকার প্রাচীর সংকোচন নিয়ন্ত্রণ করে।
বৃক্ক রিলেটেড সব কথাই ইম্পর্টেন্ট। যারা আমার বৃক্কের ক্লাসটা করে নাই সেটা কিন্তু খুবই হাই ভোল্টেজ ক্লাস ছিল, সেটা করে আসো, এখনই করে আসো, ঠিক আছে? এখনই না, এই চ্যাপ্টারটা আর কিছুই বাকি আছে, এই চ্যাপ্টারটা করেই তারপরে ওটা যায় করে ফেলবা, ঠিক আছে? অবশ্যই করে ফেলবা, আমার চ্যানেলে দেওয়া আছে। আর এখানে বলো যে এখানে অক্সিটোসিনের কথা বলা হচ্ছে জরায়ু সংকোচন এবং দুগ্ধক্ষরণ। তাহলে আমরা দুগ্ধক্ষরণ কয় জায়গায় পাইতেছি? আমরা দুগ্ধক্ষরণ 3 জায়গায় পাইতেছি। এটা কীভাবে মনে রাখবো আমরা? এটা আমরা পোল দিয়ে মনে রাখবো। দুগ্ধক্ষরণ মনে রাখবা পোল। কিভাবে? এই যে দেখো, লুটিনাইজিং হরমোন থেকে আসতেছে তোমার এল, তারপরে আসো যে প্রোল্যাকটিন হরমোন, এখান থেকে আসতেছে পি, আর অক্সিটোসিন থেকে ও, ঠিক আছে? প্রোল্যাকটিন, অক্সিটোসিন আর লুটিনাইজিং, এই তিনটা হচ্ছে তোমার দুগ্ধক্ষরণের সাথে রিলেটেড, এটা মনে রাখবা পোল দিয়া। তারপরে আসো যে এটা হচ্ছে তোমার, এটা তো মনে রাখলাই আর কি। তারপরে আসো পিনিয়াল। পিনিয়াল এটা কি বলছে? পিনিয়াল হচ্ছে তোমার, এটা অবস্থান মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠে, এটা একটু পৈরো। তারপরে আসো এটা হচ্ছে মেলাটোনিন ক্ষরণ করে, ঘুম জাগরণ চক্র এবং যৌন অঙ্গের সক্রিয়তা ঘটানো, এটাও একটু ইম্পর্টেন্ট আছে। থাইরয়েড হরমোন, থাইরয়েড কি বিপাকীয় প্রক্রিয়া এবং বৃদ্ধি নিয়ন্ত্রণ করতেছে, সেজন্য হচ্ছে ওই যে বিপাকের সমস্যা হলে তোমার ওই থাইরয়েড টেস্ট দেয়, ঠিক আছে? আর থাইরয়েড থেকে 3 ধরনের তোমার হরমোন নিঃসৃত হতেছে, এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা কি? এটা হচ্ছে তোমার ট্রাইআয়োডোথাইরোনিন এবং থাইরক্সিন এবং ক্যালসিটোনিন, থাইরক্সিন এবং ক্যালসিটোনিন, ঠিক আছে? ক্যালসিটোনিনে দেখো ক্যাল, আর এখানে ক্যালসিটোনিন, তার মানে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে, মিল আছে কিন্তু, ওকে? এটা দিয়ে মনে রাখবা। তারপরে আসো যে এই ক্যালসিয়ামের মাত্রা যে নিয়ন্ত্রণ করে, এটা বলো তো কী করে? ক্যালসিয়ামের মাত্রা যে নিয়ন্ত্রণ করে, এটা বাড়ায় নাকি কমায়? এটা কিন্তু ক্যালসিয়ামের মাত্রা কমায়, এটা কিন্তু তোমার আলিম স্যারের বইতে বলা আছে। আর এখানে আসো যে প্যারাথাইরয়েড হরমোন, প্যারাথাইরয়েড গ্রন্থিতে প্যারাথরমোন নিয়ন্ত্রিত হয়, এটা হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাসের বিভাগ নিয়ন্ত্রণ করে। এটা আবার ক্যালসিয়ামের মাত্রা বাড়ায়, ফসফরাসের মাত্রা কমায়, এটা আলিম স্যারের বইতে বলা আছে। এটা খালি ক্যালসিয়ামেরটা একটু করে রাখো, হ্যাঁ? আর তার মানে কী করতেছে? ক্যালসিটোনিন শুধুমাত্র ক্যালসিয়াম, কিন্তু প্যারাথরমোন ক্যালসিয়াম প্লাস ফসফরাস, ঠিক আছে? এই দুইটা কথা মনে রাখতে হবে। থাইমাস থেকে থাইমোসিন, এটা হচ্ছে লিম্ফোসাইট প্রস্তুতি এবং অ্যান্টিবডি গঠন করে। আর হচ্ছে আইলেট অফ ল্যাঙ্গারহান্স, এটা হচ্ছে ইনসুলিন গ্লুকাগন, এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? হ্যাঁ, আর ইনসুলিন গ্লুকাগন সোমাটোস্টেরন, এগুলো কিন্তু তোমরা ওই যে পরিপাকের চ্যাপ্টার থেকে আমরা যে অগ্নাশয় পড়ছি, ওটা কিন্তু আমরা পড়ে আসছি। এই যে অবস্থান অগ্নাশয়, যারা পরিপাকের ক্লাসটা করো নাই তারা করে আসো। অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল কর্টিস, এটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড হচ্ছে শর্করা আমিষ বিভাগ নিয়ন্ত্রণ করে। অ্যাড্রেনালিন এবং এপিনেফ্রিন, এটা কী করে? গ্লাইকোজেন থেকে গ্লুকোজ মুক্ত করে বিপাকীয় হার নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? আর হচ্ছে তোমার অ্যাড্রেনালিনটা ইম্পর্টেন্ট আছে। তো কী পড়বা, কী বেশি ইম্পর্টেন্ট আমি বলে দিই। এই যে 2 নাম্বার পিনিয়ালটা ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে থাইরয়েড প্যারাথাইরয়েডটা ইম্পর্টেন্ট, আর থাইমাসটা আর কি সবই ইম্পর্টেন্ট। আমি যদি বলি শুক্রাশয় ডিম্বাশয় ছাড়া সবই ইম্পর্টেন্ট, শুক্রাশয় ডিম্বাশয়টা লেস ইম্পর্টেন্ট, আর বাকি সবই ইম্পর্টেন্ট থাকলেও ভয় পাওয়ার কিছু নেই, তোমরা এগুলো এমনিতেই পারবা। তার মধ্যে তোমাদের মনে থাকবে না কোনটা আমি বলে দিই, তোমাদের মনে থাকবে না হচ্ছে এই পিনিয়ালটা মনে থাকবে না, প্যারাথাইরয়েডটা মনে থাকবে না, থাইরয়েডটা মনে থাকবে, কারণ থাইরয়েড নিয়ে তোমরা অনেক কিছু জানো। পিটুইটারিটা তোমাদের মনে না থাকলেও পড়তে হবে, মনে না থাকলেও ওইটা আগেই পড়তে হবে। কিছু যদি না পড়তে চাও তাও শুধু পিটুইটারিটা পড়তে হবে, ঠিক আছে? আর আইলেট অফ ল্যাঙ্গারহান্স তোমাদের এমনি মনে থাকবে। থাইমাসটা আমি কিন্তু থাইমাসের কথা বলেছি, লিম্ফোসাইট প্রস্তুতি অ্যান্টিবডি গঠন, এটা কিন্তু আমি এর সাথে বলেছি তোমাদের ওই কী বলে প্রতিরক্ষার চ্যাপ্টারে পড়ায় আসছি, আমার মনে আছে। তোমরা যারা দেখো নাই তারা দেখে আসো। তারপরে আসো যে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পেলে তখন মানে আচ্ছা, এই আইলেট অফ ল্যাঙ্গারহান্সটা পারবা, অ্যাড্রেনাল সুপ্রারেনালটাও পারবা ইনশাল্লাহ। এটা তো লেস ইম্পর্টেন্ট বলেই দিলাম, তার মানে কি পড়া কিন্তু কমেই গেল, ঠিক আছে? তো যেভাবে বললাম একটু পড়ো, আর এখান থেকে এই যেগুলো দাগাই দিচ্ছি এখন সেগুলো একটু পড়ো। আর এটা হচ্ছে এটা, আর কি দুগ্ধক্ষরণটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট।
এভাবেও আসতে পারে, যেহেতু 3টা আছে না, বলতে পারবে নিজের কোনটি দুগ্ধকরণের সাথে সম্পৃক্ত হরমোন নয়, এভাবে আসতে পারবে। ঠিক আছে, 3টা দিবে আর একটা যে কোনো একটা দিয়ে দিবে, এরকম দিয়ে দিতে পারে। তো আসছে নেক্সট স্লাইডে আসো। আর পড়া নাই এই চ্যাপ্টারতে, আর পড়া নাই, আর তোমাদের জ্বালাবো না। তোমাদের যাদের অনেক কষ্ট হইতেছে তারা ভিডিওটা স্কিপ করে যেতে পারো, কিন্তু ভিডিওতে আমি এখন খুবই তাড়াতাড়ি যাব, স্কিপ করার দরকার নেই, খুবই তাড়াতাড়ি যাব। দেখো এই যে পিটুইটারি গ্রন্থি, এখান থেকে কী পড়বা, এটা হচ্ছে প্রধান গ্রন্থি, এটুকু পড়লেই হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিশালী গ্রন্থি, এটা তোমরা এমনিতেই জানো। তারপরে আসো যে ক্ষুদ্রবৃন্তের সাহায্যে যুক্ত থাকে মস্তিষ্কের পাদদেশে, আর হচ্ছে তোমার এটা হচ্ছে ধূসর দেখতে মটর দানার মতো, এটা খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছে 0.5 গ্রাম ওজন বিশিষ্ট, এটা পড়তেও পারো নাও পড়তে পারো। আর পিটুইটারি গ্রন্থি দুটি খণ্ডে বিভক্ত, একটা হচ্ছে অগ্র আর এটা হচ্ছে পশ্চাৎ। অগ্র পিটুইটারি গ্রন্থি এটা হচ্ছে 7টি হরমোন তৈরি করে। অগ্রটা কত? 7টা। প্রথম 4টি টপিক হরমোন, প্রথম 4টি টপিক হরমোন, প্রথম 4টি কী বলছে? টপিক হরমোন। আমরা পড়ে আসছি টপিক হরমোন, তার মানে এখান থেকে আর পড়ার দরকার নেই, ঠিক আছে, পড়ার দরকার নেই। প্রথম 7টি হরমোনের মধ্যে প্রথম 4টি টপিক হরমোন, এটা পড়বা। প্রথম 4টি টপিক হরমোন এটা খালি পড়লেই হয়ে যাবে। কিন্তু তারপরে আসো এখান থেকে আর কিছু না, এখান থেকে খালি রিডিং দিবা, এখান থেকে ইম্পর্টেন্ট কিছু নাই। তারপরে আসো যে প্রোল্যাকটিন হরমোনের কথা বলছে, প্রোল্যাকটিনগুলো তো আমরা পড়ে আসলাম না, ওই চারটা পড়লে এটা আর পড়ার আমার মনে হয় না যে কোনো দরকার আছে। ওই চারটা যার ভালো করে পড়া আছে, এখান থেকে আর কিছু পড়তে হবে না তার। তো প্রোল্যাকটিন কী বলছে এখান থেকে? মেলানোসাইট, ত্বক চুলের বর্ণ নিয়ন্ত্রণ করে। পশ্চাৎ পিটুইটারি থেকে কয়টা হরমোন? 2টা হরমোন, ঠিক আছে। আর তাহলে অগ্র পিটুইটারি থেকে 7টা হরমোন, আর পশ্চাৎ পিটুইটারি থেকে 2টা হরমোন। এই 7টার প্রথম 4টা কি? ট্রপিক হরমোন, ওকে। তারপরে আসো ভ্যাসোপ্রেসিন অ্যান্টিডাইরেটিক হরমোন, এটা কী করে? বৃক্ক যেখানে আছে সেটাই ইম্পর্টেন্ট। পিনিয়াল গ্রন্থি, এটা কী বলছে? পিনিয়াল গ্রন্থি হচ্ছে মস্তিষ্কের তৃতীয় ভেন্ট্রিকলের পশ্চাৎ প্রাচীরে অবস্থিত, তৃতীয় প্রকোষ্ঠে অবস্থিত। এটা আমরা কিন্তু ওই ইয়েতে পড়ে আসলাম, ছকে একটু আগে পড়ে আসলাম। এটা কী করে? ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণ করে, এটা খুবই ইম্পর্টেন্ট, আমি দাগাইও রাখছি আগে। তারপরে আসো এখানে থাইরয়েড গ্রন্থি কী বলছে? থাইরয়েড গ্রন্থি হচ্ছে তোমার ইংরেজি এইচ আকৃতির থাইরয়েড গ্রন্থি, 2টি খণ্ড নিয়ে গঠিত, যারা হচ্ছে ইসমাস নামক সংযোজক দ্বারা যুক্ত। ইসমাস এটা হচ্ছে হাইলি মোস্টলি ইম্পর্টেন্ট। কয়টা টিক চিহ্ন দিছি তোমরা বুঝতেই পারতেছো কতটা ইম্পর্টেন্ট। ওজন কত? 25 গ্রাম পরে রাখো। আর বিভিন্ন আকৃতির থাইরয়েড ফলিকল দ্বারা গ্রন্থিটি গঠিত। আচ্ছা, ঠিক আছে। এই গ্রন্থি থেকে নিচে বর্ণিত 3টি সক্রিয় হরমোন নিঃসৃত হয়। কী কী হরমোন নিঃসৃত হয় আমরা পড়ে আসছি। ক্যালসিটোনিন কী করে? ওই যে বৃক্কে ক্যালসিয়াম শোষণে বাধা দিয়ে মোটের মধ্যে ক্যালসিয়াম মোচন করে রক্তে এর মাত্রা, এই যে বললাম না ক্যালসিয়ামের মাত্রা কমায়, ওখানে কিন্তু বলা ছিল না, এখানে বলা আছে, ওকে। এখান থেকে একটু পড়েও হাড়ে ক্যালসিয়াম সঞ্চয়ের মাধ্যমে রক্তে ক্যালসিয়ামের মাত্রা সঠিক রাখে। কে সঠিক রাখে? এই থাইরয়েড গ্রন্থি সঠিক রাখে। তোমরা তো ভাববা যে থাইরয়েডের সাথে তো ক্যালসিয়ামের কোনোই রিলেশন নাই, কিন্তু থাইরয়েডের যে ক্যালসিটোনিন হরণ করতেছে সেটাই তোমরা বেমালুম ভুলে যাবা। আর প্যারাথাইরয়েড হরমোন কয় জোড়া আছে? 2 জোড়া আছে। মানে কয়টা আছে? 4টা আছে। এটা কিন্তু ধানের দানার মতো, আর মটর দানার মতো কোনটা? পিটুইটারি গ্রন্থি। তার মানে কিন্তু মিলাই যাইতে পারে, তো ধানের দানাটা প্যারাথাইরয়েড, এটা মনে রাখতে হবে। তারপরে আসো নেক্সট স্লাইড। এখান থেকে খালি উড়াধুরা আমি পড়ায় চলে যাব, এখান থেকে কিছুই আর কি ইম্পর্টেন্ট না, যেগুলো দেখা দিচ্ছি শুধুমাত্র সেই কয়টা ইম্পর্টেন্ট। এখান থেকে নিঃসরণের ক্ষেত্রে এই যে এখান থেকে আসো, এই যে বৃক্কের ডিস্টাল টিউবুলে কি, এটা কি বলছে? প্যারাথাইরয়েড হরমোন যেটা, সেটা কি করে? ক্যালসিয়াম, এটা আমরা পড়েই আসছি আগে। 3 নাম্বারটা পড়বা, খালি 3 নাম্বারটা পড়বা। আর D3 কে 125 ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরল রূপান্তর করে, যা অন্ত্রে ক্যালসিয়ামের শোষণ বাড়ায়। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কি আমরা এখনও পড়তেছি, সেজন্য ইম্পর্টেন্ট, আমাদেরকে এখনও টিচার এটা পড়াইতেছে। এই 125 ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরল কী জিনিস, এটা তোমরা পরে পড়বা, কিন্তু এই কথাটা না লিখতে পারলে আমাদের পাস দেয় না। সো তুমিও এটা না পারলে আমার মনে হয় না তুমি পরীক্ষায় পাস করবা। আচ্ছা, যাই হোক। স্নায়ুদ্দীপনা প্রবাহে ক্যালসিয়ামের গুরুত্ব অপরিসীম। আচ্ছা, পেশির সংকোচন, রক্ত জমাট বাঁধায় ক্যালসিয়ামের সঠিক মাত্রা প্রয়োজন। ভিটামিন ডি এর অভাবে রিকেটস হয়। আর বয়স্কদের কী হয়? অস্টিওমালাইসিস হয়। অ্যাড্রিনাল সুপ্রারেনাল গ্রন্থি, এটা কি বলছে? এখান থেকে একটু রিডিং পড়লেই হয়ে যাবে। আর
প্রত্যেক গ্রন্থির বাইরের হলুদ অংশকে কর্টেক্স ভিতরে, আচ্ছা ওটা তো পারবাই। কর্টেক্স নিঃসৃত হরমোন কি বলছে, গ্লুকোকর্টিকয়েড, এটি হচ্ছে শর্করা জাতীয় খাদ্য, এটা তো বোঝাই যাইতেছে। গ্লুকোজ মানে কি শর্করা। মিনারেল কি, মিনারেল খনিজ লবণ। গোনাডো কি, গোনাড মানে হচ্ছে জননাঙ্গ, যৌন অঙ্গ, ঠিক আছে। ও গৌণ বা সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়। মেডুলা নিঃসৃত হরমোন, দুইটি হরমোন নিঃসৃত হয়। অ্যাড্রিনালিন, এর অপর নাম হচ্ছে অ্যাপিনেফ্রিন। অ্যাড্রিনালিনের অপর নাম কি, অ্যাপিনেফ্রিন। যকৃতে সঞ্চিত গ্লাইকোজেন থেকে গ্লুকোজ অবমুক্ত করে বিপাকের হার বাড়িয়ে দেয়, ঠিক আছে। এটি একটু পড়লেই হয়ে যাবে। আচ্ছা নেক্সট স্লাইডে আসো। আর নর এপিনেফ্রিন, এর অপর নাম হচ্ছে নর এপিনেফ্রিন। আচ্ছা, দেহের অতিরিক্ত রক্তচাপ নিয়ন্ত্রণ করে, এটা আমরা পড়ে আসছি ছক থেকে। তো নেক্সট তারপরে আসো, এখানে থাইমাস গ্রন্থির কথা কি বলছে। থাইমাস গ্রন্থি হচ্ছে শ্বাসনালীর গোড়ায় অবস্থিত, আমরা সবাই জানি। আর এটা হচ্ছে কমল ফ্যাকাশে লাল বর্ণের, এটা হচ্ছে ফ্যাকাশে লাল বর্ণের, দুটি খণ্ড বিশিষ্ট। শৈশবে এটি বড় থাকে, বয়োবৃদ্ধির সাথে ক্রমশ হ্রাস। আচ্ছা, এটি থাইমাসিন প্রোটিন জাতীয় হরমোন ক্ষরণ করে, এটি রক্তে লিম্ফোসাইটের সংখ্যা বৃদ্ধি করে, অ্যান্টিবডি উৎপাদনে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অগ্নাশয় আইলেটিস অফ ল্যাঙ্গারহান্স অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি, এখান থেকে যে মোট অগ্নাশয় দরকার নেই, এটা এখান থেকে রিডিং দিলেই হবে। রিডিং এটা আমরা পড়ে আসছি, ঠিক আছে। ইয়েতে কী জানি বলে, পরিপাকের চ্যাপ্টারে, যারা পড়ে নেই তারা পড়ে আসো। ইনসুলিন যে এর অভাবে ডায়াবেটিস মেলাইটাস রোগ হয়, ডায়াবেটিস ইনসিপিটাস না কিন্তু ডায়াবেটিস মেলাইটাস রোগ হয়, এটা কিন্তু পড়তে হবে। সো পরীক্ষা এভাবে আসবে, ইনসুলিনের অভাবে কী হয়, আগেই থাকবে ডায়াবেটিস ইনসিপিটাস, তারপর থাকবে ডায়াবেটিস মেলাইটাস। কী আনসার করতে হবে, ডায়াবেটিস মেলাইটাস। বা ডায়াবেটিস মেলাইটাস একবারে 4 নাম্বার পয়েন্টে দেওয়া রাখতে পারে, যাতে তুমি না দেখো, ঠিক আছে। ডায়াবেটিস ইনসিপিটাস জায়গায় দেখা যায়, চলে আসো সেখান থেকে। এই যে ইনসুলিন ডায়াবেটিস ইনসিপিটাস একই কথাই বলছে। নেক্সট স্লাইডে আসো। কোনার বা জননাঙ্গ, এখান থেকে রিডিং দিলেই হবে, তোমরা এটা জানো, ঠিক আছে, জানো এগুলা। আর অমরা বা প্লাসেন্টা এখান থেকে হচ্ছে হিউম্যান কোলোনিক সোমাটোস্ট্যাটিন, রিল্যাক্সিন, পলিস্টিন, 4টি প্রোটিন জাতীয় হরমোন উৎপন্ন হয় অমরা থেকে, এটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা এটা হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা অধ্যায়েও তোমরা এটা কিছু পড়বা, ঠিক আছে। 4টি প্রোটিন জাতীয় হরমোন আর 2টি স্টেরয়েড হরমোন করানো হয়, 4টি প্রোটিন আর 2টি স্টেরয়েড, ওকে। তারপরে আসো যে প্রোলেকটিন গর্ভাবস্থায় মাতৃস্তন গ্রন্থিতে দুগ্ধ উৎপাদনে সহায়তা করে প্রোলেকটিন, এটা আমরা জানি। আর গ্যাস্ট্রিক গ্রন্থি অ্যান্টিগ্রন্থি, এটা রিডিং দিলেই হবে, তোমরা এটা পরিপাক চ্যাপ্টারে এগুলো সব পড়ে আসছো, ঠিক আছে। তো এখানে আসো যে গ্রোথ হরমোন, দেহের বৃদ্ধিতে গ্রোথ হরমোনের ভূমিকা। এখান থেকে খালি এটুকু পড়ো যে গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোন বা সোমাটোট্রপিন 191টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটুকু পড়লেই হয়ে যাবে। আর এখানে আসো যে বামনত্ব, দৈত্যাত্ব, গরিলাত্ব। গ্রোথ হরমোন ক্ষরণ না হলে কি হয়, অতিরিক্ত গ্রোথ হরমোন ক্ষরণ হলে কি হয়, বয়স্ক অবস্থায়, এটা শিশুকালে, আর এটা হচ্ছে বয়স্ককালে গ্রোথ হরমোন বেশি ক্ষরিত হলে তাকে কী বলা হয়, গরিলার মতো ধারণ করে, তাকে অ্যাক্রোমেগালি বলা হয়। তো এখান থেকে খুবই ইম্পর্টেন্ট, এটা 5 স্টার 10 স্টার দেওয়া রাখো, এটা থেকে একটা প্রশ্ন তুমি আশা করি তুমি পাবা। আর এখান থেকে তোমার এই যে তোমার মিক্সিডেমের এই কথাটাও ইম্পর্টেন্ট আছে, যে কী হচ্ছে অতিরিক্ত বা অল্প থাইরক্সিন ক্ষরণ উভয়ই তার জন্য ক্ষতিকর। অল্প ক্ষরণ হলে কি হয়, কম থাইরক্সিন ক্ষরণ হলে হচ্ছে তোমার শিশুদের ক্রিটিনিজম আর বয়সীদের মিক্সিডেমা হয়, আর অতিরিক্ত ক্ষরণ হলে সেটা হয় গলগণ্ড, ওকে। তো এটা খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা থেকে তোমার একটা তোমার আমি বলতে পারি যে থাকার সম্ভাবনা তোমার 90%। এই দুইটা আগে যে একটা পড়ে আসতাম, ওই যে বামনত দৈত্যাত্ব গরিলাত্ব, আর এখান থেকে, ওকে। আর এই যে এখান থেকে এটা পড়বা যে এই যে হৃদক্রিয়া, রক্তচাপ আর আইনসম্মতা, এখান থেকে এই দুইটা পড়বে, যেহেতু মেডিকেলে আসছে। হরমোন হৃদক্রিয়া এবং রক্তচাপ বৃদ্ধি করে, এটা আমরা পড়ে আসছি। আর অ্যালডোস্টেরন কী করে, এটা বেশি ইম্পর্টেন্ট। অ্যালডোস্টেরন সোডিয়াম পটাশিয়াম আয়নের সমতা রক্ষা করে। সো শেষ, আর কিছু মনে হয় নাই, এগুলো তোমরা এমনিই জানো, ঠিক আছে। তো শেষ। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার একটা পেজ আছে, পেজের লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবাই পেজটাকেও লাইক ফলো শেয়ার দিয়ে রাখো। তো আজকে এই পর্যন্তই, পরে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।